আজকে আমাদের লেকচার 6 এ যে টপিক গুলো আছে ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ, ব্যবস্থাপনার কার্যাবলী, অর্থাৎ প্রত্যেকটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় তথা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসবে। আমরা বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট হিসেবে এক্সামে অ্যাটেন্ড করা মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মাস্ট থাকবে। সো ম্যানেজমেন্ট থেকে যে জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এর একটি জায়গা হচ্ছে ব্যবস্থাপনা উৎপত্তি ও ক্রমবিকাশ এবং ব্যবস্থাপনার কার্যাবলী ও নীতিমালা। এই টপিকগুলো থেকে প্রতি বছরই কোনো না কোনো ভাবে প্রশ্ন আসবে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 2টা থেকে 3টা প্রশ্ন আসে এই টপিকগুলো থেকে। ব্যবস্থাপনা উৎপত্তি থেকে আসে, ব্যবস্থাপনার কার্যাবলী থেকে আসে, হেনরি ফেল এফডব্লিউ টেইলর থেকে আসে, ব্যবস্থাপনার স্তর থেকে আসে। তো আমরা চলে যাব পরবর্তীতে আমাদের ইউনিট 1 চ্যাপ্টার 1 ইউনিট 1 এ চলে যাচ্ছি। চ্যাপ্টার 1 ইউনিট 1 এক নম্বর শুরুতে যেটা আছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। তারপর হচ্ছে ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও অমানবীয় উপকরণাদিকে যথাযথভাবে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের একটি কৌশল। আমরা কি এতটুকু বুঝতে পারছি? ব্যবস্থাপনা হচ্ছে কি পরিচালনার একটা পদ্ধতি, অর্থাৎ আমার কৌশল বা একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমি আমার প্রতিষ্ঠানের যে মানবীয় এবং অমানবীয় উপাদানগুলো আছে সবাইকে কি করব, কাজে লাগাবো। তো আমরা এখানে আর যাব না। ব্যবস্থাপনার অনেকগুলো উপাদান আছে, নিয়ন্ত্রণ, পরিকল্পনা, নির্দেশনা, সমন্বয় সাধন, এগুলো আমরা পরে পড়বো, সামনে আমাদের ধাপ অনুযায়ী পড়বো। এখানে যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এটা কি একটার পর একটা কাজ হতে থাকবে। শুরুতে পরিকল্পনা, তারপর সংগঠন, তারপর কর্মী সংস্থান, তারপর নির্দেশনা, তারপর হচ্ছে প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। একটার পর একটা কাজ ধারাবাহিকভাবে চলবে। এই জন্যই বলা হচ্ছে ব্যবস্থাপনা কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনার কার্যগুলো পরস্পর সম্পর্কযুক্ত, একটি কাজের সাথে আরেকটি কাজ কি আঙ্গাআঙ্গি ভাবে জড়িত বা সম্পর্কিত। এটা একটি লক্ষ্য অর্জনের জন্য গৃহীত পদক্ষেপ, অর্থাৎ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনাটি কি একটি গৃহীত পদক্ষেপ। এর মাধ্যমে উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। আমাদের যে মানবীয় এবং অমানবীয় উপাদানগুলো বলছি কাজে লাগানো, ওইটা কাজে লাগানো হয়। প্রতিষ্ঠান সাফল্য অর্জনের সম্প্রসারণ নিশ্চিত হয়। ব্যবস্থাপনা মূলত প্রতিষ্ঠানটাকে আমরা ম্যানেজ করি কি আমাদের সাফল্যটা নিশ্চিত করার জন্য। ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, এই কথাটি বলেছেন সক্রেটিস। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম, প্রশ্নে আসতে পারে। ব্যবস্থাপনা সার্বজনীন কথাটি কে বলেছেন? তাহলে অ্যান্সার হবে কি সক্রেটিস। বেস্ট ম্যানেজমেন্ট কথাটি, এবার আসি ম্যানেজমেন্ট ইজ দ্য পার্ট অফ সোসাইটি, পিএফ ড্রাকার। এটা খুবই গুরুত্বপূর্ণ, পিএফ ড্রাকারের এই উক্তিটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট ল্যাটিন বা ইতালীয় শব্দ ম্যানেজার থেকে আসছে। ম্যানেজার শব্দের অর্থ টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করা। অশ্ব মানে ঘোড়া, ঘোড়াকে প্রশিক্ষিত করা থেকে কি মানুষকে প্রশিক্ষিত করায় আসছি আমরা। ম্যানেজমেন্ট ইকুয়াল ম্যানেজ প্লাস ম্যান ইকুয়াল টি। ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজ প্লাস প্লাস টি, অর্থাৎ কি এটা আমরা কি দ্বারা টি মানে টেকফুলি, অর্থাৎ মানুষকে প্রকৃতভাবে ব্যবস্থা ম্যানেজ করাকে কি বলা হয়? ম্যানেজমেন্ট। অর্থাৎ প্রকৃতভাবে পরিচালনা করাকে কি বলা হয়? ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে ব্যবস্থাপনার সার্বজনীন উদ্দেশ্য সম্পদের সর্বোচ্চ ব্যবহার, এটা আমরা জানি সম্পদ সর্বাধিকরণ। আর ব্যবস্থাপনার কার্য পরিচালনার উদ্দেশ্য মুনাফা অর্জন। ব্যবস্থাপনার ক্ষেত্রে 4P, এটা আমাদের লাগবে না, এই টপিকটা থেকে প্রশ্ন আসে না, সো এটা আমরা পড়বো না। ব্যবস্থাপনা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যেখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে কোনো না কোনো ইউনিভার্সিটিতে, ব্যবস্থাপনার উপাদান বা উপকরণ। ব্যবস্থাপনার উপাদান বা উপকরণ 6M, যাকে আমরা 6M নামে অভিহিত করছি। ম্যান, মেশিন, মেথড, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট। এই যে 6টা বলতে পারে নিচের কোনটি ব্যবস্থাপনার উপকরণে অন্তর্ভুক্ত অথবা উপকরণের অন্তর্ভুক্ত নয়। জাস্ট এই 6টা আমি মুখস্থ রাখবো।
জাস্ট প্রশ্নে বলবে যে ব্যবস্থাপনার উপকরণে অন্তর্ভুক্ত কোনটি, অন্তর্ভুক্ত নয় কোনটি, জাস্ট এতটুকু জানার জন্য 6টা নাম আমার মুখস্থ রাখবো। 6M। তারপর হচ্ছে ব্যবস্থাপনার কর্ম প্রচেষ্টা বা কার্যাবলী। শুরুতে কি আছে? পরিকল্পনা, তারপর হচ্ছে সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা বা নেতৃত্ব, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এই 7টি কাজ আমরা ধাপে ধাপে পড়বো একটু সামনেই, এখানে আমরা ডিসক্রাইব করব না। আর ব্যবস্থাপনা সম্পর্কিত মনীষীদের গুরুত্বপূর্ণ সংজ্ঞা। FW টেইলরের মতে ব্যবস্থাপনা কি? FW টেইলরের মতে পূর্বানুমান ও পরিকল্পনা সংগঠিতকরণ, আদেশযান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণকে কি বলা হয়? ব্যবস্থাপনা বলা হয়। FW টেইলরের সংজ্ঞাটা আমাদের মনে রাখতে হবে। হেনরি ফিওলের সংজ্ঞাটা আমাদের মনে রাখতে হবে। FW টেইলরের সংজ্ঞাটা আমাদের মনে রাখতে হবে। হেনরি ফিওলকে বলা হচ্ছে ব্যবস্থাপনার জনক অথবা আধুনিক ব্যবস্থাপনার জনক। যেটাই প্রশ্নে থাকুক না কেন অ্যান্সার হবে হেনরি ফিওল। ব্যবস্থাপনার জনক বললে হেনরি ফিওল, অথবা আধুনিক ব্যবস্থাপনার জনক বললে অ্যান্সার কি হবে? হেনরি ফিওলই হবে। FW টেইলরের মতে কি বলা হচ্ছে? ব্যবস্থাপনা হলো সর্বোত্তম ও সর্বনিম্ন ব্যয়ে অধস্তন দ্বারা কাজ করিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া। অর্থাৎ সবচেয়ে কম খরচে সঠিকভাবে কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতাটা, তাকে বলা হয় কি? ব্যবস্থাপনা। গিফিনের সংজ্ঞাটা আমাদের দরকার নেই, আমরা নরমালি এইচএসসির বইতে যে সংজ্ঞাগুলো পড়ে আসছি ওইটাই গিফিনের সংজ্ঞা। ব্যবস্থাপককে, এটা আমাদের জাস্ট জানতে হবে, হু ইজ দ্য ম্যানেজার, হু ইজ দ্য ম্যানেজার। যে ব্যক্তি ব্যবস্থাপকীয় কার্যাবলীগুলো সম্পাদন করেন অথবা মানুষজনকে পরিচালিত করেন তাকে কি বলা হয়? ব্যবস্থাপক। ব্যবস্থাপকের ভূমিকাগুলো করতে হবে আন্তঃব্যক্তিক ভূমিকা, অর্থাৎ ব্যক্তির সাথে ব্যক্তির ভূমিকা যেটা, সেটাকে বলা হয় আন্তঃব্যক্তিক ভূমিকা। তথ্যমূলক ভূমিকা, যে ভূমিকাগুলোতে কি তার ইনফরমেশন আদান প্রদান করা হয়। সিদ্ধান্ত গ্রহণকারী ভূমিকা, একজন ব্যবস্থাপক সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে কি কি ভূমিকা রাখেন। 1 নাম্বার আন্তঃব্যক্তিক ভূমিকা, মুখ্য ব্যক্তির ভূমিকা, অর্থাৎ প্রধান ব্যক্তি হিসেবে কি ভূমিকা পালন করে, একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি ভূমিকাটা পালন করেন। নেতার ভূমিকা, উনি কি নেতৃত্ব প্রদান করেন, যেহেতু মানুষজনকে পরিচালনার সাথে উনি জড়িত, সো উনি কি করেন? একজন নেতার ভূমিকা পালন করেন। সংযোগ রক্ষাকারী ভূমিকা, উনি কি প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিভাগ উপবিভাগের মধ্যে কি একটা সংযোগ স্থাপন করেন, সো এটাকে আমরা কি বলি? সংযোগ রক্ষাকারীর ভূমিকা। তথ্যমূলক ভূমিকা, দেখবো হচ্ছে তথ্যমূলক ভূমিকা কি? তথ্য প্রদান করেন বিভিন্ন বিভাগ, বিভিন্ন ব্যক্তিকে বা বিভিন্ন পক্ষকে কি তথ্য প্রদান করেন, এটাকে বলবো কি? তথ্য সংগ্রহকারী ভূমিকা। যিনি বিভাগ থেকে তথ্য নেবেন, বিভিন্ন পক্ষের কাছ থেকে তথ্য নেবেন। তারপর হচ্ছে তথ্য বিতরণকারী ভূমিকা, এবার সংশ্লিষ্ট পক্ষগুলোকে তথ্য প্রদান করবেন, এটাকে বলা হয় তথ্য বিতরণকারী ভূমিকা। হচ্ছে মুখপাত্রের ভূমিকা। মুখপাত্র মানে কি? কোনো একটা দল বা কোনো একটা গোষ্ঠীর হয়ে যে কথা বলে তাকে বলে মুখপাত্র। অর্থাৎ তিনি কি একটা প্রতিষ্ঠানের হয়ে কথা বলেন, সো ওই ক্ষেত্রে কি উনি একজন মুখপাত্রের ভূমিকা পালন করেন। সিদ্ধান্ত গ্রহণকারী ভূমিকা, এই ক্ষেত্রে একজন ব্যবস্থাপক প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়। উদ্যোক্তার ভূমিকা, হ্যাঁ, উদ্যোক্তা কারা? যারা নতুন কর্ম প্রচেষ্টা বা কর্ম প্রয়াস নিয়ে সামনে এগিয়ে যান তাদেরকে বলে উদ্যোক্তা। যারা নতুন কর্ম প্রচেষ্টা বা কর্ম প্রয়াস নিয়ে সামনের দিকে এগিয়ে যান তাদেরকে কি বলা হয়? উদ্যোক্তা বলা হয়। সো এই ক্ষেত্রে একজন ব্যবস্থাপক উদ্যোক্তার ভূমিকা পালন করেন। 2 নাম্বার সমস্যা মোকাবেলার ভূমিকা। প্রতিষ্ঠানে যতই সমস্যা উদ্ভূত হোক না কেন, প্রত্যেকটা সমস্যার সমাধান করতে হয় একজন ব্যবস্থাপকের। তাহলে সমস্যা মোকাবেলার ভূমিকা পালন করতে হয় ব্যবস্থাপককে। সম্পদ বন্টনকারী ভূমিকা, সম্পদ বলতে প্রতিষ্ঠানের অর্থ, প্রতিষ্ঠানের বিভিন্ন উপায় উপকরণ ইত্যাদি কি বিভিন্ন বিভাগের মধ্যে বন্টন করার দায়িত্ব একজন ব্যবস্থাপকের। মধ্যস্থতাকারী ভূমিকা, প্রতিষ্ঠানে যখন কোনো বিভাগ বা ব্যক্তির মধ্যে কোনো ঝামেলা হয় বা নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, ওই ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকাটা পালন করেন একজন ব্যবস্থাপক। এবার চলে আসি ব্যবস্থাপনার উপকরণ। আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি উপকরণ আমরা হলোকে এটা পড়লাম 6M। এই 6M এর প্রবক্তা হচ্ছে টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন। 6M এর প্রবক্তা হচ্ছে টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন। 30 সেকেন্ড।
6M এর প্রবক্তা। 6M আমরা পড়ছি ম্যান, মেশিন, মেথডস, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট। আমাদের 6M এর উপকরণের বাংলাগুলো জানতে হবে। মানুষ, যন্ত্রপাতি, মালামাল, অর্থ, পদ্ধতি ও বাজার। এখানে একটু এমসিকিউ গুলো দেখি, তারপর অপশন ছাড়া এমসিকিউ দেখতে বলছি আমি, ওইগুলো আপনাদের দেখায় দেব আমি। অন্যকে দিয়ে কাজ আদায় করিয়ে নেওয়ার কৌশলকে কি বলা হয় স্যার? একজন অ্যান্সার করেন। হ্যাঁ অ্যান্সার ঠিক আছে, ব্যবস্থাপনা। 2 নাম্বার, সঠিক কাজ করার সামর্থ্যকে কি বলে? সঠিক কাজ করার সামর্থ্যকে কি বলে? 2 নাম্বার, নাম্বার 2, সঠিক কাজ করার সামর্থ্যকে কি বলে? না, 2 এর অ্যান্সারটা হবে খ, কার্যকারিতা। কেন? সঠিকভাবে কাজ করাকে আমরা বলবো কি কার্যকারিতা, আর দক্ষতা হচ্ছে কি কম খরচে বা কম সময়ে সঠিকভাবে কাজ করাকে বলা হয় দক্ষতা, কম খরচ বা কম সময় উল্লেখ থাকলে। আর যদি সামর্থ্য কথাটা উল্লেখ থাকে তাহলে হবে কার্যকারিতা। কেননা সঠিক কাজ করা হয় কি কার্যকারিতার ভিত্তিতেই। কম সময়ে বা স্বল্প খরচে কাজ করার সামর্থ্যকে কি বলে? এইবার অ্যান্সার দেন, এই 3টে অপশন থেকে অ্যান্সার দেন। দক্ষতা। এবার দক্ষতা হবে কম খরচ এবং কম সময় যদি উল্লেখ থাকে তাহলে হবে কি দক্ষতা, অন্যটাই সঠিক কাজ করার সামর্থ্যকে বলা হয় কার্যকারিতা। নিচের কোনটি ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা বলেন? নিচের কোনটি ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা? নিচের কোনটি ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা? 4 নাম্বার। গ, ঠিক আছে, নেতার ভূমিকা। নেতার ভূমিকা। আমরা পারবো স্যার, আমরা পরবর্তীতে চলে যাই। আধুনিক ব্যবস্থাপনার জনককে? 11 নম্বর, আধুনিক ব্যবস্থাপনার জনককে? হেনরি ফেওয়াল। হেনরি ফেওয়াল। শুধু ব্যবস্থাপনা অথবা আধুনিক ব্যবস্থাপনা যেটাই অপশনে থাকুক না কেন আপনার অ্যান্সার হবে কি হেনরি ফেওয়াল। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বললে আসবে এফ.ডব্লিউ. টেইলর। এবার চলে আসি, ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, এই কথাটি কে বলছেন? এটি কার উক্তি? ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল বা ব্যবস্থাপনা সার্বজনীন, উক্তিটি কার? সক্রেটিস। ঠিক আছে অ্যান্সার, ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী সামনের দিকে আগাচ্ছি। চ্যাপ্টার 1 ইউনিট 2। চ্যাপ্টার 1 ইউনিট 2, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। আমরা এখানে পড়বো, এখানে আসার আগে আমরা কিছু জায়গা দেখে আসি। আমি স্লাইডে চলে যাচ্ছি, আমি একটু গুছিয়ে নিয়ে আসছি আপনাদের উৎপত্তি ও ক্রমবিকাশ গুলোকে একটু দেখলে এখানে আরো ইজি হবে। এখানে হচ্ছে শর্টকাটে দেওয়া আছে, আমি একটু ব্রডলি কাজটা করছি। আচ্ছা, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশে আসুন, দেখি কি দেখা যায়। শুরুতে প্রাচীন যুগ। প্রাচীন যুগে আমাদের অনেকগুলো সভ্যতা আছে। এই সভ্যতাগুলো কি? মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা ও বেবিলিয়নীয় সভ্যতা। প্রাচীন যুগে আমরা হচ্ছে শুধু সভ্যতা নিয়েই পড়ছি। আমাদের কি কি সভ্যতা আছে একটু দেখুন। প্রাচীন যুগে যে সভ্যতাগুলো আছে, 1 নাম্বার বেবিলনীয় সভ্যতা। এই সভ্যতা আমরা কি পড়বো? বেবিলনীয় সভ্যতা, রাজা হাম্মুরাবি
বেবিলনীয় রাজা হাম্মুরাবি কি করছেন? দ্য কোড অফ হাম্মুরাবি নামে নতুন নীতিমালা চালু করেন। তাহলে দ্য কোড অফ হাম্মুরাবি এটা হচ্ছে বেবিলনীয় সভ্যতার নিদর্শন। যদি বলা হয় নিচের কোনটি বেবিলনীয় সভ্যতার নিদর্শন, তাহলে অ্যান্সার হবে দ্য কোড অফ হাম্মুরাবি। তা হচ্ছে চৈনিক সভ্যতা, চীন সভ্যতা বা চৈনিক সভ্যতা, এই ক্ষেত্রে আমাদের কিছুই লাগবে না। গ্রিক সভ্যতা, এখানে হচ্ছে অনেকজন ব্যক্তিত্বের সন্ধান পাওয়া যায়। তো সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, জেনোফোনের মতো জ্ঞানী ব্যক্তিত্বের দ্বারাই কি ব্যবস্থাপনার আধুনিকায়ন ঘটে। এই সভ্যতায় কি ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, এই কথাটি বলেছেন কে? সক্রেটিস। রোমান সভ্যতা, ঋণ দানকারী ব্যাংক ব্যবস্থার পরিচয় পাওয়া যায়। ঋণ দানকারী ব্যাংক ব্যবস্থা পরিচয় পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। কোন সভ্যতায় ঋণ দানকারী ব্যাংকের উদ্ভব ঘটে? তাহলে অ্যান্সার হবে কি? রোমান সভ্যতা। এবার আসি বৈদিক সভ্যতা। এখানে ভারতীয় লেখক কৌটিল্য রচিত অর্থশাস্ত্র, বলতে পারে ভারতীয় লেখক কৌটিল্য কি করেছেন? তাহলে কি অর্থশাস্ত্র রচনা করেছেন। তা হচ্ছে 1994 সালের দিকে অংশীদারি ও এক মালিকানা ব্যবসায় প্রচলন, এটা দরকার নেই। এবার চলে এসে আমরা মধ্যযুগ। মধ্যযুগে কি কি ছিল একটু দেখি। আল ফারাবি 900 খ্রিস্টাব্দের দিকে রাষ্ট্র ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করেন। যদি প্রশ্নে আসে রাষ্ট্র ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করেন কে, তাহলে অ্যান্সার হবে কি? আল ফারাবি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই নসিহাত আল মুলক গ্রন্থ ব্যবস্থাপনার জন্য কি শাসকদের গুণাবলী নিয়ে একটা গ্রন্থ রচনা করেন। গ্রন্থের নাম কি? নাসিহাত আল মুলক। যদি বলে নাসিহাত আল মুলক কে রচনা করেন, তাহলে অ্যান্সার হবে ইমাম গাজ্জালি। এটা কত খ্রিস্টাব্দে করা হয়? 1100 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে রচনা করা হয়? 1100 খ্রিস্টাব্দে রচনা করা হয়। এখানে হচ্ছে রাজাদের জন্য কি কি উপদেশ ছিল মনে রাখতে হবে। 4টি বিষয় গ্রহণযোগ্য, 4টি বিষয় কি বর্জনীয়। গ্রহণযোগ্য কি? ন্যায় বিচার, বুদ্ধিমত্তা, ধৈর্য, বিনয়। আর 4টি বর্জনীয় বিষয় ছিল কি? শত্রুমন্যতা, হিংসা, উগ্রতা, সংকীর্ণতা। এগুলো একটু মনে রাখবেন। থমাস মোর ইউটোপিয়া গ্রন্থ রচনা করেন 1500 খ্রিস্টাব্দে। ইউটোপিয়া গ্রন্থ রচনা করেন কত খ্রিস্টাব্দে? 1500 খ্রিস্টাব্দে। যদি প্রশ্নে আসে ইউটোপিয়া গ্রন্থটি কে রচনা করেন, তাহলে অ্যান্সার হবে থমাস মোর। লুকা পেসিওলি দুতরফা দাকিরা পদ্ধতি 1494 সালে ধারণা দেন। নিকোলা মেকিয়াভেলি দ্য প্রিন্স এবং ডিসকোর্স নামক দুটি গ্রন্থ রচনা করেন। নিকোলা মেকিয়াভেলি দুইটি বইয়ের নাম মনে রাখতে হবে, দ্য প্রিন্স এবং ডিসকোর্স। তারপর হচ্ছে শিল্প বিপ্লবকালীন যুগ। শিল্প বিপ্লবকালীন সময়, এটা হচ্ছে ওই সময়টাতে ব্যবস্থাপনা খুবই খুবই সমৃদ্ধ হয়। ওই সময় যাদের অবদান খুবই বেশি রয়েছে তাদের মধ্যে জেমস স্টুয়ার্ট 1767 সালে কি স্যার জেমস স্টুয়ার্ট রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে তার গ্রন্থ প্রকাশ করেন। রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে তার গ্রন্থ প্রকাশ করেন। আমাদের এতটুকু জানতে হবে। অ্যাডাম স্মিথ 1776 সালে ওয়েলথ অফ নেশন গ্রন্থ প্রকাশ করেন বা রচনা করেন। অ্যাডাম স্মিথ 1776 সালে ওয়েলথ অফ নেশন নামক গ্রন্থ প্রকাশ করেন। এটা মনে রাখতে হবে অ্যাডাম স্মিথ কি রচনা করছেন। আর অ্যাডাম স্মিথের পাশে লিখে রাখুন আপনার খাতার মধ্যে, আধুনিক অর্থনীতির জনক বলা হয় অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। উনি তো ব্যবস্থাপনার দাদা, উনি না? এত কিছু লাগবে না, শুধু আমরা মনে রাখবো অর্থনীতির জনক। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক হচ্ছেন পল স্যামুয়েলসন। শুধু অর্থনীতির জনক আসলে অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ,
আর যদি বলে আধুনিক অর্থনীতির জনক তাহলে অ্যান্সার হবে পল স্যামুয়েলসন। ম্যাথে বোল্টন ও জেমস ওয়াট তারা দুইজন মিলে কি সোহো ফাউন্ডেশন গঠন তুলেন, এই সোহো ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন গঠন করেন। স্যার একটা কোশ্চেন আছে, ওই লাভলি উনি একটা কোশ্চেন হ্যান্ড রেজ করছেন, একটা কোশ্চেন করবেন। জি জি বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমাদের ইন্টারের বইয়ে তো আছে অ্যাডাম স্মিথ 1772 সালে অর্থনীতি গণিত শাস্ত্রের ওয়েলথ অফ নেশন বইটি প্রকাশিত করেন। না না 1776 সাল, প্রত্যেকটা জায়গায় আপনি যদি ইউটিউবে সার্চ করেন, হ্যাঁ ফিনান্স আছে 1776। হ্যাঁ গুগলে যদি যান আপনি তাহলে আপনি দেখবেন ওখানে 1776 দেওয়া আছে। আমাদের এটা কনফিউজ ছিল, পরে এটা উইকিপিডিয়াতে দেওয়া আছে 1776। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, এবার ম্যাথে বোল্টন ও জেমস ওয়াট তারা কি কি করছেন? বোল্টন ওয়াট এন্ড সন্স প্রতিষ্ঠান গঠন করেন, আর 1800 খ্রিস্টাব্দে তাদের সহযোগী কি করেন? সোহো ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন গঠন করেন। এতটুকু মনে রাখলে হবে, এখানে আর কিছু পড়বো না। রবার্ট ওয়েন, ওনার কাছে আমরা একটা কথাই মনে রাখবো, রবার্ট ওয়েনের আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক যদি বলা হয় কাকে, তাহলে অ্যান্সার হবে রবার্ট ওয়েন। চার্লস ব্যাবেজ, এটা আমরা জানি কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। এবার চলে এসে শিল্প বিপ্লব পরবর্তী যুগ, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যাদের কাছ থেকে অলওয়েজ প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি শিল্প বিপ্লব পরবর্তী দুইজন ব্যক্তিকে নিয়ে। তারা হচ্ছেন কি এফ.ডব্লিউ. টেইলর এবং হেনরি ফেওয়াল। এফ.ডব্লিউ. টেইলরের পুরো নাম হচ্ছে ফ্রেডরিক উইনস্লো টেইলর। ফ্রেডরিক উইনস্লো টেইলর জন্ম আমেরিকায় 1856 সালে, মৃত্যু 1915 সালে। সাধারণ শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর কি করেন? তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে অ্যান্সার হবে এফ.ডব্লিউ. টেইলর। 1800 সালে তিনি কার্যভিত্তিক সংগঠন উদ্ভাবন করেন। 1880 সালে কার্যভিত্তিক সংগঠন, আমরা যখন সংগঠনের প্রকারভেদ পড়বো তখন আমরা পড়বো কার্যভিত্তিক সংগঠন বা ফাংশনাল ফোরম্যানশিপ। ওইটার ফাংশনাল ফোরম্যানশিপের জনক হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। তার প্রকাশিত বিখ্যাত বই হচ্ছে প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট 1911 সালে। তার প্রকাশিত প্রথম বইয়ের নাম হচ্ছে শপ ম্যানেজমেন্ট 1903 সালে। তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে 4টি নীতি প্রদান করেন, যাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি বলা হয়। তিনি সর্বপ্রথম ফুরন মজুরি ব্যবস্থা প্রবর্তন করেন, অর্থাৎ সময় ভিত্তিক মজুরি যেটাকে বলা হয়, এটা প্রবর্তন করেন কে? এফ.ডব্লিউ. টেইলর, ফুরন মজুরি। হেনরি ফেওয়াল জন্ম ফ্রান্সে 1841 সালে, মৃত্যু 1925 সালে। পেশায় কি ছিলেন? খনি প্রকৌশলী ও শিল্পপতি ছিলেন। ব্যবস্থাপনার জনক বা আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তিনি প্রশাসনিক তত্ত্বের জনকও বলা হয় তাকে। তিনি সর্বপ্রথম ব্যবস্থাপনার রীতি পদ্ধতি তাত্ত্বিক বিশ্লেষণ করেন। ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বজন বা সার্বজনীন 14টি নীতি প্রণয়ন করেন। তিনি ব্যবস্থাপনার কার্যাবলীকে 5 ভাগে এবং শিল্পের কার্যাবলীকে 6 ভাগে ভাগ করেন। তার প্রকাশিত বিখ্যাত বইয়ের নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি এট জেনারেল। এটা নামটা মনে রাখতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি এট জেনারেল, যা ফরাসি ভাষায় প্রকাশিত হয় 1916 সালে। এই বইটি পুরো ইংরেজিতে প্রকাশিত হয় 1930 সালে। আর এই বইয়ের ইংলিশ নামটা মনে রাখতে হবে জেনারেল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। এবার আমরা চলে যাব আমাদের স্লাইডে। দেখেন এখানে জাস্ট খালি নামগুলো দেওয়া আছে, আমরা এতক্ষণ পড়ে চলে আসছি, সবগুলো ডিটেলস পড়ে আসছি। ব্যবস্থাপনার ইতিহাসে সবচেয়ে পুরনো সভ্যতা মিশরীয় সভ্যতা। চৈনিক সভ্যতার প্রতিকৃত লাওজো, এই দুইটা মনে রাখবো। চৈনিক সভ্যতার প্রতিকৃত হচ্ছে লাইজো, আমরা পড়ে ফেলছি। হেনরি ফেওয়ালের জীবন কাহিনী আমরা পড়ে চলে আসছি। কয়েকজন উদ্ভাবক ও অগ্রদূত সম্পর্কে আমরা একটু ধারণা নিব। ফ্রেডরিক উইনস্লো টেইলর, এফ.ডব্লিউ. টেইলর, ওনাকে কি বলা হয়? বিজ্ঞানী ব্যবস্থাপনার জনক বলা হয়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলে তিনি কি করছেন? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তার প্রকাশিত সবচেয়ে বইয়ের নাম কি? সবচেয়ে বেশি পপুলার বইয়ের নাম হচ্ছে যা প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। আমরা এসব পড়ে ফেলছি, মতবাদ গুলো পড়ছি। হেনরি ফেওয়াল পড়ে ফেলছি, আধুনিক ব্যবস্থাপনার জনক বা ব্যবস্থাপনার জনক, সর্বজনবিদ
অর্থাৎ সার্বজনীন ব্যবস্থাপনার নীতি প্রণয়ন করেন জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট 1916 সালে। হ্যারিংটন এমারসন দরকার নেই, গ্যারি লরেন্স গ্যান্ট দরকার আছে, শুধু গ্যান্ট স্যারটা মনে রাখবেন। তিনি কি করেন? গ্যান্ট স্যার প্রবর্তন করেন কে? হেনরি লরেন্স গ্যান্ট। এইচএল গ্যান্ট নামে তিনি বেশি পরিচিত। মেরি পার্কার ফোলেট এইসব দরকার নেই। ফ্রাঙ্ক ব্যাংকার গিলবের্ট দরকার আছে প্রবাহ প্রক্রিয়া চার্ট। পল স্যামুয়েলসন আধুনিক অর্থনীতির জনক বলে ফেললাম। জর্জ এলটন মেও হরটন স্টাডিজ বা প্রবক্তা। হরটন স্টাডিজের প্রবক্তাকে জর্জ এলটন মেও। হরটন স্টাডিজ সম্পর্কে আমরা সামনে পড়বো, এটা নিয়ে সামনে বিচার আরো আলোচনা আছে, ওটা আমরা পড়বো। ডগলাস ম্যাকগ্রেগর এক্স এবং ওয়াই তত্ত্ব সম্পর্কে প্রদান করেন। আমরা যখন মোটিভেশন পড়বো তখন আমরা এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্বগুলো পড়বো। ওখানে এক্স তত্ত্ব মানে হচ্ছে কি নেগেটিভ প্রকাশ করছে, অর্থাৎ মানুষ কাজ করতে আগ্রহী না, তাদেরকে জোর জবরদস্তি করে কাজ করানো হয়। আর ওয়াই দিয়ে পজিটিভ ভিউ প্রদর্শন করছে, মানুষজন কাজ করতে আগ্রহী, তাদেরকে উৎসাহ দিলে তারা ভালো কাজ করেন। অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক, ওয়েলথ অফ নেশন 1776। তো বহু নির্বাচনী প্রশ্নগুলো আপনার অপশন অ্যান্সার ছাড়া প্রশ্নের কথা বলেছিলেন, তো আমি এটাই করছি। দেখেন কার্যভিত্তিক সংগঠনের জনককে? কার্যভিত্তিক সংগঠনের জনক বলেন কেউ? টেক্সট করেন। এফ.ডব্লিউ. টেইলর। 2 নাম্বার, দ্য ওয়েলথ অফ নেশনস নামক প্রসিদ্ধ বইয়ের লেখককে? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। দেখেন প্রত্যেকটা প্রশ্ন বিগত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। আপনার সুবিধার্থে আমি পাশে লিখে দিয়েছি কোন বছর কোন বিশ্ববিদ্যালয়ে আসছে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? এফ.ডব্লিউ. টেইলর। এফ.ডব্লিউ. টেইলর। আচ্ছা, হরটন স্টাডিজের প্রবক্তাকে? হরটন স্টাডিজের প্রবক্তা? এলটন মেও। এলটন মেও। কোনটি 6M এর অন্তর্ভুক্ত নয়? দ্রব্য। দ্রব্য। হেনরি ফেল ব্যবস্থাপনা কয়টি মূলনীতি বা সূত্র প্রদর্শন করেন? হেনরি ফেল কয়টি প্রদান করেন? 14টি। 14টি। ভাইয়া 6 নম্বর। হ্যালো, 6 নাম্বার। 6 নম্বর আচরণ হবে না ভাইয়া? 6M এর অন্তর্ভুক্ত নয়। পদ্ধতি, বাজার। হ্যাঁ, আচরণ হবে অ্যান্সার। 6 এর অ্যান্সার বি হবে, কারণ দ্রব্যটা আমাদের ম্যাটেরিয়ালসে চলে আসে। ঠিক আছে, দ্রব্যটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালে চলে আসে। অ্যান্সার হচ্ছে আচরণ, বিহেভিয়ার কোনো এতে আমাদের আসে না। 7 নম্বর, আধুনিক ব্যবস্থাপনার জনককে? হেনরি ফেল। প্রশাসনিক তত্ত্বের জনককে? হেনরি ফেল। ঠিক আছে, তাহলে আমরা পারবো আশা করি। এতক্ষণ যা পড়ছি এখানে সেম প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এক্স ও ওয়াই তত্ত্ব কে প্রদান করেন? 10 নাম্বার। ডগলাস ম্যাকগ্রেগর। আচ্ছা স্যার, আমরা সামনের দিকে আগাই, তাহলে আমরা পারি প্রশ্নগুলো। চ্যাপ্টার 1 ইউনিট 3, বিভিন্ন বিশেষজ্ঞের মধ্যে ব্যবস্থাপনার কাজের শ্রেণী বিভাগ নিম্নে দেওয়া হলো, অর্থাৎ ব্যবস্থাপনায় কি কি কাজ করে এই কাজের শ্রেণী বিভাগগুলো আমরা জানতে হবে। হেনরি ফেওলের মধ্যে ব্যবস্থাপনার কাজ 5টি, এটা আগেই বলছি। উনি ব্যবস্থাপনার কাজকে 5 ভাগে ভাগ করছেন, শিল্পের কাজকে 6 ভাগে ভাগ করছেন। ব্যবস্থাপনার কাজ ওনার মতে কি? পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। হেনরি ফেওলের মতে ব্যবস্থাপনার কাজ হচ্ছে 6টি: পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এগুলো আমরা মনে রাখবো। তারপর আসতে অ্যালগোরিথম, এটা খুবই গুরুত্বপূর্ণ। পোস্ট করবের জনক, যদি প্রশ্নে আসে পোস্ট করবের জনককে, তাহলে অ্যান্সার হবে অ্যালগোরিথম। পোস্ট করবের মধ্যে কি আছে? প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং,
কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং। মনে রাখতে হবে নিচের কোনটি পোস্ট করবে অন্তর্ভুক্ত অথবা অন্তর্ভুক্ত নয়, এভাবে প্রশ্ন আসবে স্যার। আইরিশ ও কুঞ্জ, আইরিশ ও কুঞ্জ কি করছে দেখেন, ওনারা হচ্ছে কয়টা ভাগে ভাগ করছেন, 6টি ভাগে ভাগ করেন। পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন। ব্যবস্থাপনার মৌলিক কাজ হচ্ছে 4টি: পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব দান হচ্ছে নিয়ন্ত্রণ। নেতৃত্ব দানের মধ্যে 3টি চলে আসছে, নির্দেশনা চলে আসছে, প্রেরণা চলে আসছে, সমন্বয় সাধন চলে আসছে। আর সংগঠনের মধ্যে কি আমরা কর্মী সংস্থা নিয়ে গেছি। তো এই কারণে এই 4টি হচ্ছে কি আমাদের মৌলিক কাজ: পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব দান, আরেকটি হচ্ছে নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার কার্যাবলীগুলো আমরা পড়ব। ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ কি? প্রথম, প্রধান এবং মৌলিক কাজ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা, ব্যবস্থাপনার প্রথম, প্রধান এবং মৌলিক কাজ হচ্ছে কি পরিকল্পনা। পরিকল্পনা মানে কি আমরা ভবিষ্যতে কি করব সেটা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়াকে কি বলা হয়? পরিকল্পনা। আপনারা একটা ট্যুরে যাবেন, ট্যুরে গিয়ে কি করবেন, কে কোন ড্রেস পরবেন, কি কি রাইড ব্যবহার করবেন, এই যে আগে থেকে আপনারা প্ল্যান করে রাখছেন, কে কার সাথে ঘুরবেন, এগুলা কি হচ্ছে পরিকল্পনার মধ্যে চলে আসছে। কেউ একজন আপনার কারো একজন স্পেশাল কারোর সাথে দেখা করবেন, আপনি ওই দেখা করার দিন কি করবেন, কোথায় ঘুরবেন, কি খাবেন, আগে থেকে প্ল্যান করে রাখেন না, ওইটা হচ্ছে কি আমাদের পরিকল্পনা। সংগঠন, পরিকল্পনা অনুযায়ী কাজগুলোকে সাজানো, প্রয়োজনীয় উপকরণাদি সংগ্রহকে কি বলা হয়? সংগঠন। পরিকল্পনার ক্ষেত্রে কিছু টার্ম আপনারা লিখুন স্যার, পরিকল্পনার ক্ষেত্রে কিছু টার্ম আপনারা লিখুন। পরিকল্পনাকে কি বলা হয়? সংগঠনের দর্পণ বলা হয়। পরিকল্পনাকে বলা হয় সংগঠনের দর্পণ। পরিকল্পনা থেকে সংগঠনের দর্পণ বলা হয়। লিখছেন? জি স্যার। পরিকল্পনাকে আয়না বা দর্পণের সাথে তুলনা করেছেন কে? পরিকল্পনাকে আয়না বা দর্পণের সাথে তুলনা করেছেন কে? পরিকল্পনাকে আয়না বা দর্পণের সাথে তুলনা করেছেন কুঞ্জ এন্ড ডোনেল। কুঞ্জ এন্ড ডোনেল। কুঞ্জ এন্ড ডোনেল পরিকল্পনাকে আয়না বা দর্পণের সাথে তুলনা করেছেন। তারপরে পরিকল্পনা বাস্তবমুখী। পরিকল্পনা কি হয়? অবশ্যই বাস্তবমুখী। পরিকল্পনা বাস্তবমুখী। পরিকল্পনা একটি চিন্তনীয় বা মনস্তাত্ত্বিক কাজ। পরিকল্পনা একটি চিন্তনীয় এবং 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 মনস্তাত্ত্বিক কাজ। এবার চলে আসি আমরা পরবর্তীতে। সংগঠন। সংগঠন কি? প্রয়োজনীয় উপকরণাদি সংগ্রহকে কি বলা হয়? সংগঠন। এই যে আপনারা পরিকল্পনা করছেন কি করবেন, ঘুরতে যাবেন, এখানে কি কি লাগবে, ওই উপকরণগুলো সংগ্রহকে কি বলা হয়? সংগঠন। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন কোনো একটা পরিকল্পনা করে কোনো নতুন পণ্য তৈরির বা পণ্য উৎপাদনের, সেক্ষেত্রে যে সকল উপকরণ লাগবে ওইগুলো কালেক্ট করাকে কি বলা হয়? সংগঠন। প্রশাসনের হৃৎপিণ্ড হচ্ছে সংগঠন। প্রশাসনের হৃৎপিণ্ড হচ্ছে কি? সংগঠন। প্রশাসনের হৃৎপিণ্ড সংগঠন। না, প্রশাসনের হৃৎপিণ্ড না, প্রশাসনের ব্যবস্থাপনার হৃৎপিণ্ড সংগঠন। ব্যবস্থাপনার হৃৎপিণ্ড সংগঠন।
প্রশাসনের হৃৎপিণ্ড হচ্ছে নির্দেশনা, প্রশাসনের হৃৎপিণ্ড হচ্ছে নির্দেশনা। এবার সংগঠনে হচ্ছে আমরা কি কাজ করবো, মানবীয় অমানবীয় উপকরণগুলো কি সংগ্রহ করা। এবার চলে আসেন কর্মী সংস্থান, প্রতিষ্ঠানের জন্য দক্ষ যোগ্য কর্মী সংগ্রহ বাছাইকে কি বলা হয়, কর্মী সংস্থান। প্রতিষ্ঠানের জন্য দক্ষ যোগ্য কর্মীকে প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসা, নিয়োগ প্রদান এবং প্রশিক্ষণ প্রদান সহ যাবতীয় কার্যাবলীকে কি বলা হয়, কর্মী সংস্থান। কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত কি আছে, পদোন্নতি পদোন্নতি সবগুলোই। নির্দেশনা, প্রশাসনের হৃৎপিণ্ড হচ্ছে কি নির্দেশনা, এই কথাটা বলছে হচ্ছে মার্শাল ডিমক। প্রশাসনের হৃৎপিণ্ড হচ্ছে কি নির্দেশনা, এই কথাটি বলছেন মার্শালি ডিমক। এবার চলে আসেন নির্দেশনায়। নির্দেশনা বললাম, প্রেরণা, কাজের অনুপ্রাণিত করার যে কৌশল তাকে কি বলা হয়, প্রেরণা। আমরা যেটাকে মোটিভেশন বেশি আমরা চিনি, ইংলিশ শব্দটি হচ্ছে মোটিভেশন। আমার কর্মীদেরকে কাজে অনুপ্রাণিত করার যে কৌশলটি আছে তাকে কি বলা হয়, প্রেরণা বা মোটিভেশন। কর্মীদেরকে কাজে অনুপ্রাণিত করার যে প্রচেষ্টাটা, যে কৌশলটি আছে তাকে বলা হয় কি মোটিভেশন বা প্রেরণা, বা কাজের প্রতি আগ্রহ করে তোলার যে প্রক্রিয়াটা তাকে বলা হয় কি প্রেরণা। প্রেরণা হচ্ছে দুই প্রকার হতে পারে, একটি হচ্ছে আর্থিক আরেকটি হচ্ছে অনার্থিক। একটি হচ্ছে আর্থিক আরেকটি কি অনার্থিক। আমরা যখন প্রেরণার চ্যাপ্টার পড়বো তখন আমরা ডিটেইলস পড়বো। সমন্বয় সাধন, প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি এবং বিভাগের কাজের মধ্যে সমন্বয় নিয়ে আসাকে কি বলা হয়, সমন্বয়। প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি এবং বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন করাকে কি বলা হয়, সমন্বয়। অর্থাৎ প্রতিটা বিভাগের কাজের সাথে কি একটা যোগসূত্র স্থাপন করাকে কি বলবো, সমন্বয় সাধন। অর্থাৎ প্রতিটা বিভাগ তাদের চাহিদা অনুযায়ী কাজ করছে কিনা সেটা দেখাকে কি বলা হয়, সমন্বয় সাধন। এবার চলে আসি নির্দেশনা। নির্দেশনা হচ্ছে কি প্রতিষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ কি, নির্দেশনা। ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি, নির্দেশনা। নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ, একটি গুরুত্বপূর্ণ কাজ। এই যে আমি বছরের শুরুতে যে পরিকল্পনাটা করছি, এই পরিকল্পনা অনুযায়ী আমার কাজ হচ্ছে কিনা সেটা তদারকি করা, এবং কোনো ভুল ত্রুটি হলে তা নির্ণয় করে কি সংশোধনমূলক ব্যবস্থা নেওয়াকে কি বলা হয়, নিয়ন্ত্রণ বলা হয়। আমি যে শুরুতেই যে পরিকল্পনা নিলাম সেই পরিকল্পনা মাফিক আমার কাজ হচ্ছে কিনা, সে কাজটি হয়ে থাকলে না হয়ে থাকলে সে অনুযায়ী কি কি বিচ্যুতি ঘটছে বা ত্রুটি ঘটছে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণকে কি বলা হয়, নিয়ন্ত্রণ বলা হয়। নিয়ন্ত্রণ হচ্ছে 5টি ধাপ। 1 নম্বর হচ্ছে আদর্শ মান নির্ধারণ, তারপর হচ্ছে কি কার্যফল নির্ণয়, তারপর হচ্ছে প্রকৃত কার্যফলের সাথে আদর্শ মানের তুলনা, তারপর হচ্ছে কি যদি বিচ্যুতি থেকে থাকে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। বিচ্যুতি থাকলে বিচ্যুতির কারণ নির্ণয়, তারপর হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এসব আমরা নিয়ন্ত্রণ চ্যাপ্টারে পড়বো। আর একটা লাইন খাতার মধ্যে লিখে রাখুন, নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ হচ্ছে পরিকল্পনা। এটা কি চক্রাকারে চলতে থাকে, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, তারপর হচ্ছে নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, তারপরে কি নিয়ন্ত্রণ, আবার পরিকল্পনা। এই কারণে বলা হচ্ছে নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ হচ্ছে পরিকল্পনা। এই যে দেখেন ব্যবস্থাপনা চক্র, এটা কি চক্রাকারে চলতে থাকে, পরিকল্পনা থেকে সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, আবার পরিকল্পনা। একটা বছর শেষ মানে কি আবার নতুন করে পরিকল্পনা নিব, তার মানে কি নিয়ন্ত্রণের পরবর্তী ধাপটা আমাদের আবার পরিকল্পনায় চলে যায়। এবার আসেন ব্যবস্থাপনার বৈশিষ্ট্য সমূহ। ব্যবস্থাপনার লক্ষ্য বিমুখী, অর্থাৎ আমি যে লক্ষ্যটা নির্ধারণ করছি মানে পরিকল্পনাটা নিয়েছি সেটার দিকে কি অগ্রসর হবে সকল কাজ, এই কারণে বলা হচ্ছে ব্যবস্থাপনা লক্ষ্যাভিমুখী। ব্যবস্থাপনা একটি পেশা না, ব্যবস্থাপনা একটি পেশা না। আমরা পেশার কিছু সংজ্ঞা আমরা পড়ছি, আপনি এইচএসসি তে পড়ে আসছেন। পেশা হওয়ার জন্য কিছু শর্ত লাগবে, রাষ্ট্র স্বীকৃত কোনো সংস্থা বা সংগঠন থাকবে এবং রাষ্ট্র স্বীকৃত কোনো ডিগ্রি থাকবে। যেমন অ্যাকাউন্ট্যান্টস কি একটা পেশা, রাষ্ট্র স্বীকৃত সংস্থা কি আছে সিএমএম, তাদের ডিগ্রি কি আছে সিএ ডিগ্রি আছে, সিএমএ ডিগ্রি আছে। ডাক্তার, উকিল তাদের কি একটা পেশা, তাদের রাষ্ট্র স্বীকৃত সংগঠন আছে এবং একটা ডিগ্রি আছে। কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে পেশাগত কোনো ডিগ্রি নেই বা কোনো সংগঠন নেই।
ব্যবস্থাপনা বহু জ্ঞানের শাখার মিশ্রণ। হ্যাঁ, ব্যবস্থাপনা বহু শাখার মিশ্রণ করছে, সমাজ বিজ্ঞান, তারপর কি বিজ্ঞান, কলা, সবগুলোই আছে এখানে। ব্যবস্থাপনা সার্বজনীন, ব্যবস্থাপনা অবশ্যই সার্বজনীন, সক্রেটিস বলছে সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা আছে। পরিবার, রাষ্ট্র, প্রতিষ্ঠান, সংগঠন, প্রতিটা ক্ষেত্রে কি ব্যবস্থাপনা সংমিশ্রণ রয়েছে। ব্যবস্থাপনা একটি সুসংবদ্ধ কাজ। হ্যাঁ, ব্যবস্থাপনা অবশ্যই একটি সুসংবদ্ধ কাজ, কারণ ব্যবস্থাপনা প্রত্যেকটা কাজকে গোছানো থাকে, একটার পর একটা প্রক্রিয়া অনুযায়ী হতে থাকে। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। হ্যাঁ, অবশ্যই ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। আমরা আগে বলছি সংজ্ঞাতেই বলছি, সামাজিক বিভিন্ন উপায় উপকরণকে কি একত্রিত করে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা গতিশীল, ব্যবস্থাপনা অলওয়েজ গতিশীল, কারণ নতুন নতুন পরিস্থিতির সাথে নতুন নতুন টার্ম যুক্ত হয়। ব্যবস্থাপনা বহু জ্ঞানের শাখার সংমিশ্রণ। ব্যবস্থাপনায় অনেক একাধিক শাখার সংমিশ্রণ ঘটেছে। যেমন ওইখানে আমরা কি করছে, যেমন বিজ্ঞান ঘটছে, সমাজ ঘটছে, ব্যক্তি, পরিবার ইত্যাদি সবগুলো এখানে আছে। ব্যবস্থাপনা অদৃশ্য অস্পর্শনীয়। ব্যবস্থাপনা কাজগুলো অদৃশ্যমান হয়, সেগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট আমরা বুঝতে পারি কি কাজের পরিবর্তন ঘটছে। ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞান। ব্যবস্থাপনা কি কলা এবং বিজ্ঞান, এক্ষেত্রে কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা আছে। আমাদের কি বিভিন্ন কলা কৌশল বা সামাজিক প্রক্রিয়া বিদ্যমান। উৎপাদনের উপকরণ, ব্যবস্থাপনা উৎপাদনের উপকরণ, কেননা ব্যবস্থাপনার ফলে উৎপাদনটা সুষ্ঠুভাবে আমরা সম্পাদন করতে পারি। ব্যবস্থাপনার ব্যক্তি কি সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার ব্যক্তি রয়েছে। ব্যবস্থাপনা একটি নির্দিষ্ট প্রক্রিয়া, অবশ্যই একটি নির্দিষ্ট চলমান প্রক্রিয়া। ব্যবস্থাপনার প্রাথমিক বা মৌলিক উদ্দেশ্য মুনাফা অর্জন করা। দ্বিতীয় বা সহায়ক উদ্দেশ্য কি দক্ষতা উৎপাদনশীলতা বৃদ্ধি করা, বাজার সৃষ্টি, যোগ্য কর্মী নির্বাচন, গবেষণা ইত্যাদি। স্যার। জি স্যার, কারো বলেন। স্যার, ব্যবস্থাপনা একটি পেশা, এটা কি ভুল? হ্যাঁ, ব্যবস্থাপনা একটি পেশা, এটি ভুল। ব্যবস্থাপনা পেশা নয়। জি স্যার। আমি বললাম পেশা হওয়ার জন্য কিছু শর্ত লাগে, ব্যবস্থাপনার ক্ষেত্রে এই শর্তগুলো নেই। এটা আপনার রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনা একটি পেশা নয়, ব্যাখ্যা করো। ব্যবস্থাপনা কি একটি পেশা, ব্যাখ্যা করো। তাহলে আপনার অ্যান্সার কি হবে, শুরুতে পেশার সংজ্ঞাটা দিবেন, ব্যবস্থাপনার সংজ্ঞা দিবেন, তারপর পেশার সংজ্ঞা দিবেন, পেশার সংজ্ঞা দিয়ে শর্তগুলো উল্লেখ করে তারপর লিখবেন ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা এই শর্তগুলো বিদ্যমান নয় বিধায় ব্যবস্থাপনা কি একটি পেশা নয়। ব্যবস্থাপনার সামাজিক দায়িত্বগুলো একটু পড়েন আপনারা। ব্যবস্থাপনার সামাজিক দায়িত্বগুলো একটু পড়েন। যে পড়ছেন স্যার, পড়া হয়েছে? জি স্যার। আচ্ছা, কোনটা বুঝতে সমস্যা হয়েছে? মালিকের প্রতি দায়িত্ব। আপনি একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, মানে আপনি প্রতিষ্ঠানের মালিক নাও হতে পারে, আপনি নিয়োগপ্রাপ্ত কর্মীও হতে পারেন। তাহলে আপনার প্রতিষ্ঠানের মালিকের প্রতি আপনার একটা দায়িত্ব আছে। তো এটাকে বলা হচ্ছে মালিকের প্রতি দায়িত্ব। অর্থাৎ মালিকের প্রতি আপনার কিছু দায়িত্ব আছে, তার প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, প্রতিষ্ঠানের মুনাফা সর্বাধিকরণের দিকে গুরুত্ব দেওয়া, তার প্রতিষ্ঠানের কিভাবে সুষ্ঠুভাবে চলতে পারে এগুলো দেখা। তো শ্রমিক কর্মীদের প্রতি দায়িত্ব। হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানে যে শ্রমিক এবং কর্মী আছে তাদের প্রতি আপনার একটু দায়িত্ব রাখতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তারা সঠিকভাবে কাজ করছে কিনা দেখতে হবে, তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, সবকিছু কি আপনার বিবেচনা করতে হবে, তাদের বেতনের দিকে বিবেচনা করতে হবে ইত্যাদি। ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব। ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার ক্রেতা এবং ভোক্তাদের প্রতিও কিছু দায়িত্ব রয়েছে। দায়িত্বগুলো কি কি দেখুন। ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব হচ্ছে তারা যেন মানসম্মত পণ্য পায়, তারা যেন খুব প্রপার সার্ভিসটা আপনার এখান থেকে পায়, এটা দেখতে হবে। কাঁচামাল উৎপাদক ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব। এই যে আপনি প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করেন, আপনার কাছে যারা কাঁচামাল দেয় অথবা আপনার প্রতিষ্ঠানে যারা পণ্য সরবরাহ করে
তাদের প্রতি একটা দায়িত্ব আছে, তারা যেন সঠিক সময় তাদের পাওনা টাকাটা বুঝে পায়, তারা যেন আপনার কাছে ভালো একটা ব্যবহার পাবে ইত্যাদি। সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব, এই যে স্টেক হোল্ডার, আমরা যেটাকে বলি স্টক হোল্ডার এবং স্টেক হোল্ডার, আপনারা জানেন স্টক হোল্ডার হচ্ছে যারা শেয়ার ক্রয় করে তাদেরকে বলা হয় স্টক হোল্ডার। আর স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে ব্যবসার প্রতিটা ক্ষেত্রের সাথে যারা জড়িত তাদেরকে বলা হয় কি স্টেক হোল্ডার। সাধারণ সম্প্রদায় কি স্টেক হোল্ডার। স্টেক হোল্ডারদের প্রতি আপনার একটা দায়িত্ব আছে। দুইটা শব্দ হচ্ছে, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে স্টেক। সো এটা হচ্ছে সাধারণ সম্প্রদায় স্টেক হোল্ডার। স্টেক হোল্ডারদের প্রতি আপনার যে দায়িত্ব সেটি হচ্ছে কি তাদের যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়, সাধারণ কোনো প্রতিষ্ঠানে কোনো ক্ষতি না হয় ইত্যাদি। সরকারের প্রতি দায়িত্ব, হ্যাঁ সরকারের প্রতি দায়িত্ব হচ্ছে ট্যাক্স, কর, ভ্যাট ইত্যাদি ঠিক মতো পরিশোধ করা, তারপর হচ্ছে সরকারি বিভিন্ন নিয়ম নীতি আইন কানুন মেনে চলা ইত্যাদি। ব্যবস্থাপনার আওতা, কাজের দৃষ্টিকোণ হতে প্রতিষ্ঠান পরিচালনা, ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা, শ্রমিক কর্মী পরিচালনা ইত্যাদি। জাস্ট খালি মনে রাখবেন কাজের দৃষ্টিকোণ থেকে আওতাগুলো কি কি। কৌশল প্রয়োগের ভিত্তিতে কি কি আছে, তথ্য সংগ্রহ বিশ্লেষণ, বিভিন্ন কর্মসূচি গ্রহণ, প্রয়োজনের দৃষ্টিতে বিভিন্ন বিভাগ ও উপবিভাগ খোলা, পরিচালনার সমন্বয়, কার্যবিভাগের দৃষ্টিতে এই কোনোটাই দরকার নেই, জাস্ট যেটা থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে এটা। স্তর ভেদে প্রশ্ন যদি আসে ব্যবস্থাপনা আওতার স্তর ভেদে, তাহলে উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তরের ব্যবস্থাপনা, এর বাইরে এখান থেকে কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে না। তো স্তর ভেদেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে প্রশ্ন বলতে পারে উচ্চ স্তরে কি আছে, মধ্য স্তরে কি আছে, নিম্ন স্তরে কি আছে। একটু সামনে আমরা পড়বো উচ্চ স্তরে কারা আছে, মধ্য স্তরে কারা আছে, নিম্ন স্তরে কারা আছে। এবার চলে আসে স্যার ব্যবস্থাপকের দক্ষতা। কি কি দক্ষতা থাকতে হবে একজন ব্যবস্থাপকের? স্কিলস অফ ম্যানেজার, ব্যবস্থাপকের দক্ষতাগুলো আমরা পড়বো। কি কি দক্ষতা আছে দেখেন, ব্যবস্থাপকের কি কি দক্ষতা আছে। ল্যাপটপের চার্জটা দিয়ে নিন স্যার। স্যার আমরা চলে আসি ব্যবস্থাপকের দক্ষতায় ছিলাম আমরা। আমি দুঃখিত, আমার ল্যাপটপের চার্জারটা ডিসকানেক্ট হয়ে গেছিল, ওইটার জন্য একটু সময় করছি। চলে আসি ব্যবস্থাপকের দক্ষতা, স্কিলস অফ ম্যানেজার। কি কি দক্ষতা আছে? কারিগরি দক্ষতা, একজন ব্যবস্থাপকের কারিগরি দক্ষতা বলতে বোঝানো হচ্ছে তার কাজের উপর যে অর্জিত জ্ঞান বা দক্ষতা সেটা প্রয়োগ করাকে কি বলা হয়? কারিগরি দক্ষতা। একজন ব্যবস্থাপকের যেই কাজের উপর তার যে দক্ষতাটি আছে সেটি তার কাজের মধ্যে প্রয়োগ করার যে ক্ষমতা বা এবিলিটি সেটাকে বলা হচ্ছে কারিগরি দক্ষতা। এটা হচ্ছে প্রথম সারি অর্থাৎ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের খুবই বেশি প্রয়োজন না, এটা হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য প্রয়োজন। প্রথম সারির ব্যবস্থাপক হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকের জন্য খুবই প্রয়োজন। ধারণাগত দক্ষতা, মানবীয় সম্পর্ক বিষয়ক দক্ষতা, যেটা হচ্ছে কি কর্মীদের সাথে মিলে কাজ করার সামর্থ্য, অর্থাৎ সকল মানুষের সাথে মিলে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? মানবীয় সম্পর্ক উন্নয়ন ভিত্তিক দক্ষতা। এবার চলে আসি স্যার পরবর্তীতে যেটি আছে ধারণাগত দক্ষতা, কনসেপচুয়াল দক্ষতা, যেটা হচ্ছে কি আপনার পূর্ব থেকে অনুমান করা বা আগে থেকে একটা ধারণা নেওয়া, কোন প্রজেক্টে বিনিয়োগ করলে ওই বিনিয়োগটা ভালো হবে নাকি খারাপ হবে, ওই ধরনের দক্ষতাকে বলা হচ্ছে ধারণাগত দক্ষতা বা কনসেপচুয়াল স্কিলস। এটা কার দক্ষতা? এটা হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের
বেশি প্রয়োজন হয়? মানবীয় দক্ষতা, ধারণাগত দক্ষতাটা কার বেশি প্রয়োজন হয়? উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের বেশি প্রয়োজন হচ্ছে মানবীয় দক্ষতা। এবার আসি বিশ্লেষণমূলক দক্ষতা বা অ্যানালাইটিক্যাল স্কিলস। বিশ্লেষণমূলক দক্ষতাগুলো হচ্ছে কি, একজন ব্যবস্থাপক কি পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে বিভিন্ন কাজগুলোকে বিভিন্ন বিচার বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কৌশলকে বলা হয় বিশ্লেষণমূলক দক্ষতা। যোগাযোগ দক্ষতা, প্রতিষ্ঠানের ভিতরের এবং বাইরের যত পক্ষ আছে প্রত্যেকটা পক্ষের সাথে কমিউনিকেশন করার বা যোগাযোগ মেনটেন করার যে দক্ষতাটা তাকে বলা হয় যোগাযোগ দক্ষতা। এতক্ষণ যা পড়ছি এখানে কি কারো কোনো সমস্যা আছে স্যার? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা স্যার দেখেন কি আছে ব্যবস্থাকে দক্ষতার মধ্যে কি কি আছে। কারিগরি দক্ষতা আমরা পড়ছি, এখানে কারো কোনো সমস্যা নাই না? আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আমরা এটার জন্য কিছু এমসিকিউ রেডি করে নিয়ে আসছি আপনাদের জন্য। আমি এমসিকিউ গুলো দেখাচ্ছি, আমি এমসিকিউ গুলো আপনাদের দেখাবো। আচ্ছা দেখুন, কোনটি ব্যবস্থাপনার কাজ? 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে? কোনটি ব্যবস্থাপনার কাজ? অ্যান্সার কি হবে? মূল্য নির্ধারণ। ব্যবস্থাপকের কাজ নয়, মূল্য নির্ধারণ। আচ্ছা, পোস্ট করবে প্রবক্তাকে? অ্যালগোরিথম। হ্যাঁ, অ্যালগোরিথম। আচ্ছা, বাকি টপিকগুলো আমরা এখনো পড়ি নাই, বাকি টপিকগুলো যখন পড়বো বাকি 3টা এমসিকিউ আমরা সলভ করব। এখানে দেখেন ব্যবস্থাপনার মৌলিক কাজ কতটি? ব্যবস্থাপনার মৌলিক কাজ কতগুলি? 4টি। 4টি মৌলিক কাজ, 4টি আমরা বলে দিচ্ছি। মৌলিক কাজ কি বলছিলাম? পরিকল্পনা, স্যার আপনি নেতৃত্ব, হ্যাঁ হ্যাঁ আনমিউট করে ফেলছি, নেতৃত্ব। আর 4 নম্বর ছিল কি? নিয়ন্ত্রণ। আমাদের সংগঠনের ভিতরে চলে আসছে কর্মী সংস্থান, আবার নেতৃত্বের ভিতরে চলে গেছে নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন। এই কারণে ব্যবস্থাপনার মৌলিক কাজ হবে 4টি। তাহলে স্যার মৌলিক উপাদান কোনগুলা? মৌলিক উপাদান হচ্ছে একই। মৌলিক উপাদান বলতে উপাদান নয়, ব্যবস্থাপনার উপাদান হচ্ছে 6টি। কাজ বলতে হচ্ছে 7টি কাজ, মূলত মৌলিক কাজ হচ্ছে 4টি। উপাদান 6টি হবে, ম্যান, মেশিন, মেথড, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। এবার চলে আসি হেনরি স্যার ফিওলের মতে। কর্মসংস্থান যাবে কোথায় স্যার? কর্মী সংস্থান হচ্ছে সংগঠনে চলে যাবে। পরিকল্পনা সংগঠনের অন্তর্ভুক্ত হবে 2টা, সংগঠন এবং কর্মী সংস্থান। নেতৃত্বের অন্তর্ভুক্ত হচ্ছে 3টা, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন। তবে নিয়ন্ত্রণ তো নিয়ন্ত্রণই আছে। হেনরি ফিওলের মতে ব্যবস্থাপনার কাজ নয় কোনটি? কি হবে? পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, প্রেরণা ও নিয়ন্ত্রণ। কি হবে? প্রেরণা। আচ্ছা, সি। আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী টপিকের দিকে অগ্রসর হই। হেনরি ফিওল ও আধুনিক ব্যবস্থাপনা একটু পড়তে হবে। হেনরি ফিওল
একটা তথ্য নিয়ে খুবই কনফিউজড হয়ে যায় সবাই। হেনরি ফিওলের জন্মস্থান কোথায়? এক একটা বই এক একটা দেওয়া আছে। আপনার এইচএসসির বইতে যেটা দেওয়া আছে ওইটি অ্যাপ্রোপ্রিয়েট। তুরস্কে জন্মগ্রহণ করেন 1841 সালে। হেনরি ফিওল যদি বলে জন্মগ্রহণ করেন কোথায়, তাহলে হবে কি তুরস্ক। আর হেনরি ফিওল যদি বলে নাগরিক কোন দেশের, তাহলে অ্যান্সার হবে ফ্রান্সের। যদি বলে হেনরি ফিওল কোন দেশের নাগরিক, তাহলে অ্যান্সার হবে ফ্রান্সের নাগরিক, কিন্তু জন্মগ্রহণ করছে কোথায়? তুরস্কে। 1947 সালে হেনরি ফিওল ফ্রান্সে চলে আসেন। 1860 সালে মাত্র 19 বছর বয়সে ফ্রান্সের এসএ কমেন্টারি ফরসেমবল্ট নামক খনিতে একজন খনি প্রকৌশলী হিসেবে যোগদান করেন। যদি বলা হয় হেনরি ফিওল তার কর্মজীবন শুরু করেন কোন পেশাজীবী হিসেবে, তাহলে অ্যান্সার কি হবে? খনি প্রকৌশলী হিসেবে। তো হচ্ছে 1925 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার বই 1916 সালে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি অ্যাট জেনারেল বইটি প্রকাশ করেন কত সালে? 1916 সালে। এই বইটি 1929 সালে তার নাম ধারণ করা হয় কি জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। আমার 3টি বৈপ্লবিক চিন্তাধারা দরকার নাই, হেনরি ফিওলের অবদানগুলো পড়তে হবে। শিল্পের কাজকে তিনি 6টি ভাগে ভাগ করেছেন, দেখেন কি কি আছে, মুখস্থ করে ফেলতে হবে। কারিগরি, বাণিজ্যিক, আর্থিক, নিরাপত্তা, হিসাব রক্ষণ ও ব্যবস্থাপনা। এই 6টি কাজ মনে রাখতে বলতে হবে নিচের কোনটি হেনরি ফিওল প্রদত্ত শিল্পের কাজের অন্তর্ভুক্ত অথবা অন্তর্ভুক্ত নয়। তাহলে তিনি ব্যবস্থাপনার কাজকে 5 ভাগে ভাগ করেছেন। কি কি দেখেন? পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। আমরা একটু আগে পড়ে আসছি। তিনি প্রশাসনিক তত্ত্বের জনক, তিনি আধুনিক ব্যবস্থাপনার জনক, তিনি ব্যবস্থাপনার 14টি সর্বজন স্বীকৃত মূলনীতি প্রদান করেন। 14টি মূলনীতি নাম বলে জাস্ট বলে দিতে পারে সর্বজন স্বীকৃত মূলনীতি কয়টি, তাহলে অ্যান্সার হবে কি 14টি। প্রশাসনিক তত্ত্বের জনক উনি। হেনরি ফিওল প্রদত্ত 14টি নীতি দেখেন কি কি? কার্য বিভাজন, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ বা প্রদান, তারপর হচ্ছে কি নিয়মানুবর্তিতা, আদেশের ঐক্য, নির্দেশনার ঐক্য, পারিশ্রমিক, সাধারণ স্বার্থের প্রতি ব্যক্তি আনুগত্যশীলতা, পারিশ্রমিক, কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয়করণ, জোড়াময় শিকল। কার্য বিভাজন, প্রতিষ্ঠানের প্রকৃতি অনুযায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন কাজকে কি আলাদা আলাদা ভাবে ভাগ করা, বিভিন্ন বিভাগে বা ইউনিটে ভাগ করাকে কি বলা হয়? কার্য বিভাজন। প্রকৃতি অনুযায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজগুলোকে বিভিন্ন বিভাগ অনুযায়ী ভাগ করাকে কি বলা হয়? কার্য বিভাজনের নীতি। তারপর হচ্ছে কর্তৃত্ব দায়িত্ব প্রদান বা অর্পণের নীতি। অর্থাৎ প্রতিষ্ঠানের এই যে কাজগুলোকে আমি ভাগ করলাম, এবার এক একটা বিভাগ বা এক একজন ব্যক্তির উপর কাজগুলোকে অর্পণ করে দিব। কে কি কাজ করবে সেটা নির্ধারণ করে দেওয়া এবং কার কি দায়িত্ব হবে সেটা নির্ধারণ করে দেওয়াকে বলা হয় কর্তৃত্ব দায়িত্ব প্রদান বা অর্পণ। তারপর চলে আসে নিয়মানুবর্তী। প্রতিষ্ঠানের কাজগুলো একটা কি নিয়ম নীতির মধ্য দিয়ে যাবে, এটাকে কি বলা হয়? নিয়মানুবর্তিতা। অর্থাৎ কেউ যদি এর নিয়ম না মানে তার জন্য একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আদেশের ঐক্য, একজন কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন আদেশদাতা থাকবে, তাকে কি বলা হয়? আদেশের ঐক্য নীতি। একজন কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন আদেশদাতা ব্যক্তি থাকবেন, তাকে আমরা কি বলবো? আদেশের ঐক্য নীতি বলবো। নির্দেশনা ঐক্য, প্রতিষ্ঠানের কাজগুলোকে পূর্ব নির্ধারিত কোনো নির্দেশনার সাথে তাল মিল রেখে নতুন কোনো নির্দেশনা প্রদান করা, এটাকে কি বলে? নির্দেশনার ঐক্য। অথবা আপনার এখানে যেটা বলছে সবাই একই উদ্দেশ্যে কাজ করে, কাজের দিক নির্দেশনা একই রকম হওয়া উচিত, তাকে কি বলা হয়? নির্দেশনার ঐক্য নীতি বলা হয়। তারপর কি আছে স্যার? সাধারণ স্বার্থের প্রতি ব্যক্তি স্বার্থের আনুগত্যশীলতা। সাধারণ স্বার্থের প্রতি ব্যক্তির আনুগত্যশীলতা। সাধারণ স্বার্থের প্রতি ব্যক্তির আনুগত্যশীলতা, প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার জন্য ব্যক্তির স্বার্থ থেকে মানসিকতা প্রত্যেক কর্মীর থাকা উচিত।
অর্থাৎ প্রতিষ্ঠানের স্বার্থের জন্য মাঝে মাঝে আপনার নিজের স্বার্থ ত্যাগ করতে হবে। আপনার কোনো একটা প্রিয় মানুষের সাথে আপনি ঘুরতে যাওয়ার কথা একদিন, কিন্তু হঠাৎ করে আপনার অফিসের কাজ পড়ে গেছে, সো আপনি ঘুরতে যেতে পারছেন না, তো আপনার ওইটা কি ত্যাগ করতে হবে, এটা কি আপনার ব্যক্তি স্বার্থ, ওইটাকে বলা হচ্ছে সাধারণ স্বার্থের প্রতি ব্যক্তি স্বার্থের ত্যাগ করা মানসিকতা। বুঝা গেছে স্যার? পারিশ্রমিক, কর্মীদের কাজের প্রতি প্রকৃতি, সময় ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় কি বেতন কাঠামো প্রতিষ্ঠা করা, অর্থাৎ বেতনটা যেন কি একটা প্রকৃত বেতন হয়, যেন কাউকে ঠকানো না হয়, এরকম একটা পারিশ্রমিক নির্ধারণ করাকে বলা হয় পারিশ্রমিকের নীতি। যেমন আমাদের দেশে দেখেন গার্মেন্টস শ্রমিকরা কিছুদিন পরপরই তাদের পারিশ্রমিকের জন্য আন্দোলন করতে রাজপথে, তাদের বেতনটা কি পর্যাপ্ত না। আপনি আপনার কর্মীদের একটা পর্যাপ্ত বেতন দিবেন, ওইটাকে বলা হচ্ছে কি পারিশ্রমিকের নীতি। তারপর চলে আসি কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয়করণ। কেন্দ্রীয়করণ হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় নীতিমালা, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি উপরের স্তর থেকে গ্রহণ করবে, এটাকে বলে কেন্দ্রীয়করণের নীতি। আর বিকেন্দ্রীয়করণের নীতি বলা হচ্ছে প্রতিষ্ঠানের সকল বিভাগের কাছে কিংবা কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অর্পণ করাকে বলা হয় বিকেন্দ্রীয়করণ। তারপরে স্যার চলে আসছে আমরা জোড়াময় শিকলের নীতি। জোড়াময় শিকলের নীতি, জোড়াময় শিকলের নীতি হচ্ছে প্রতিষ্ঠানের কাজগুলো একটা শিকলের মতো শৃঙ্খলাবদ্ধ ভাবে ময়ের মতো উপরের থেকে নিচে নেমে আসছে, এটাকে কি বলে জোড়াময় শিকল নীতি। শিকলের মধ্যে দেখেন একটার পর একটা কি জোড়া লাগানো থাকে, আর ময়ের মতো কি উপর থেকে নিচে নেমে আসছে, এখানে বলা হচ্ছে একটা আরেকটার সাথে কি ব্যবস্থাপনার কাজগুলো আঙ্গাআঙ্গি ভাবে জড়িত এবং উপর থেকে নিচের দিকে নেমে আসছে, সো এটাকে বলা হয় জোড়াময় শিকলের নীতি। শৃঙ্খলা, একটা প্রতিটা প্রতিষ্ঠানের জন্য কি শৃঙ্খলা অবশ্যই অবশ্যই আবশ্যক। শৃঙ্খলা না থাকলে কি প্রতিষ্ঠান তার নির্দিষ্ট গন্তব্যে বা লক্ষ্যের দিকে কখনো ধাবিত হতে পারবে না। তো প্রতিষ্ঠানের সঠিকভাবে সঠিক স্থানে সঠিক কাজটা করতে পারে, ওটাকে কি বলা হচ্ছে শৃঙ্খলার নীতি। সাম্যতা, প্রতিষ্ঠানের নিম্ন স্তরের সবার প্রতি ঊর্ধ্বস্তরের সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করা, অর্থাৎ প্রতিষ্ঠানের সবার সাথে কি সমান একটা বিহেভিয়ার করা, এটাকে বলা হচ্ছে সাম্যতা বা সমতার নীতি। চাকরিকালের স্থায়িত্ব, আপনার প্রতিষ্ঠানে যারা কর্মী আছে তাদের চাকরির একটা স্থায়িত্ব দিবেন, তাদেরকে বলবেন যে চাকরি যাওয়ার 6 মাস আগে 1 বছর আগে জানানো হবে, হুট করে কাউকে ছাঁটাই করবেন না, এটাকে বলা হচ্ছে কি চাকরি স্থায়িত্বের নীতি। উদ্যোগ, প্রতিষ্ঠানে তাদের অধস্তনদের কি তাদের সৃজনশীল মানসিকতা বিকাশের সুযোগ দিতে হবে, নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার একটা সাহস দিতে হবে, এটাকে বলা হচ্ছে উদ্যোগের নীতি। একতাই বল, একতাই বল হচ্ছে কি একতাই বল হচ্ছে কি সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করাকে বলা হয় একতাই বল। একতাই বলে একটা ফ্রেঞ্চ শব্দ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফ্রেঞ্চ শব্দটা দিয়ে পর্যন্ত বহুবার প্রশ্ন আসছে। একতাই বলে স্পিরিট ডি কর্পস, বল যদি বলা হয় একতাই বলে ফরাসি শব্দটি কি হবে, মিনিংটি কি হবে, তাহলে কি হবে অ্যান্সার স্পিরিট ডি কর্প। আমরা এমসিকিউ গুলো এখান থেকে পড়বো না, একটু পরে আমরা পড়বো হচ্ছে দুইটা একসাথে পড়ে তারপরে এমসিকিউ তে যাব। চ্যাপ্টার 2 বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও এফডব্লিউ টেইলর। চ্যাপ্টার 2 ইউনিট 2 টেইলর কত 18 যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া। 1875 সালে তিনি একটি ট্রেনিং ইনস্টিটিউটে প্যাটার্ন প্রস্তুতকারী মেকানিক ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। 1878 সালে তিনি মিডবেল স্টিল কোম্পানিতে মেকানিক হিসেবে যোগদান করেন। মিডবেল স্টিল কোম্পানিতে মিডবেল স্টিল কোম্পানি 28 বছর বয়সে কি প্রধান প্রকৌশলী পদে উন্নীত হন। 1890 সালে তিনি কোম্পানি থেকে ইস্তফা দেন।
1900 সাল পর্যন্ত তিনি কনসাল্টিং ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। বাকিটা সময় বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব উদ্ভাবনে ব্যয় করেন। 1915 সালে তিনি বিখ্যাত ম্যানেজমেন্ট হচ্ছে তার প্রথম বই, 1903 সালে প্রকাশিত হয়। আর 1911 সালে যেটা প্রকাশিত তার বিখ্যাত বই যেটি আছে প্রিন্সিপালস অফ বৈজ্ঞানিক ব্যবস্থা এইট সিস্টেম। ফ্রেডরিক উইনস্টন টেইলর কি কি এর জন্য তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, সময় নিরীক্ষা, গতি নিরীক্ষা, শান্তি নিরীক্ষা করেন, ফুরন মজুরি ব্যবস্থাপনার জনক। ফুরন মজুরি ব্যবস্থা আমরা একটু আগে পড়ে আসছি। ফুরন মজুরি ব্যবস্থাপনা। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি? কাজের ব্যবস্থাপনা, প্রতিটি কাজে কি বৈজ্ঞানিক প্রয়োগ, কলা কৌশল প্রয়োগ করার যে নীতিটা সেটাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা 4টি নীতি আছে, দেখেন। বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করবেন, বিজ্ঞানসম্মত উপায়ে বিশ্লেষণ করা বলা হয় 1 নম্বর। 2 নম্বর বৈজ্ঞানিক ভিত্তিতে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ, উন্নয়ন ও যথাযথ কাজে নিয়োগ। আপনি কর্মীদেরকে কিভাবে কিছু কলা কৌশল আছে ওইগুলো বিশ্লেষণ করে তাদেরকে নিয়োগ দিবেন। কর্মী ও ব্যবস্থাপকের মধ্যে সহযোগিতার উন্নয়ন, কর্মী এবং ব্যবস্থাপকের মধ্যে একটা সহযোগিতার সম্পর্ক স্থাপন করবেন, প্রত্যেকে যেন প্রত্যেককে সাহায্য করে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, ওই জিনিসটা আমরা খেয়াল করব। 4 নম্বর পরিকল্পনা গ্রহণের কাজকে বাস্তবায়ন কাজ থেকে পৃথকীকরণ। পরিকল্পনা গ্রহণের কাজকে বাস্তবায়ন কাজ থেকে পৃথকীকরণ করবে, অর্থাৎ পরিকল্পনা আর বাস্তবায়ন দুইটা আলাদা একটা সেগমেন্ট হবে। পরিকল্পনার সেক্টরটা শুধু পরিকল্পনাটা গ্রহণ করে দিবে, আর বাস্তবায়ন সেক্টর হচ্ছে তারা কি কাজটাকে প্রপারলি বাস্তবায়ন করবে। এবার চলে আসুন স্যার, পরে কি আছে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। আমাদের সীমাবদ্ধতা লাগবে না। আমরা এখানে কয়েকটা এমসিকিউ পড়ব। দেখুন, জোড়াময় শিকল নীতি নিম্নের কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? 1 নাম্বার কি হবে স্যার? অ্যান্সার করেন, জোড়াময় শিকল নীতি নিম্নের কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? বি, ঠিক আছে। কর্তৃত্ব প্রবাহের সাথে সম্পৃক্ত, অ্যান্সার হবে বি। অ্যান্সার হবে বি, অর্থাৎ কর্তৃত্ব প্রবাহের সাথে সম্পৃক্ত। কোনটি ব্যবস্থাপনার মূল নীতি নয়? পারিশ্রমিক, শৃঙ্খলা, উদ্যোগ, কার্য বিভাগ, বিকেন্দ্রীকরণ, কোনটা? কেন উদ্যোগ নিতে হবে না, মূল নিতে হবে না? কেন উদ্যোগ? উদ্যোগ ব্যবস্থাপনার একটা নীতি আছে না, উদ্যোগের নীতি। কোনটি ব্যবস্থাপনার মূল নীতি নয়? অ্যান্সারটি একটু চিন্তা করে অ্যান্সার দেন। কার্যবিভাগ। কার্যবিভাজন ব্যবস্থাপনার নীতি হবে না কেন? স্যার 1 নম্বর নীতিটা হবে কার্যবিভাগ। 1 নম্বর নীতিটা হবে কার্যবিভাগ। ব্যবস্থাপনার মূল নীতি একটু ভেবে বলুন। কেন্দ্রীয়করণ। আরো কারো কোনো মতবাদ আছে স্যার? মতামত? বিকেন্দ্রীকরণ স্যার। বিকেন্দ্রীয়করণ। এর বাইরে আর কারো কোনো মতবাদ আছে? কোনোটা মতামত নাই, তাই তো? জি। আচ্ছা, তাহলে অ্যান্সার বিকেন্দ্রীয়করণ। অ্যান্সারটা বিকেন্দ্রীয়করণ আছে না, কেন্দ্রীয়করণ। শুধু আমরা নীতিটাতে বললে বিকেন্দ্রীকরণ আছে, যে বিকেন্দ্রীকরণ নাই।
কেন্দ্রীকরণ আছে। বিকেন্দ্রীয়করণ আছে, বিকেন্দ্রীয়করণ নেই। স্যার স্যার আমরা যদি ইন্টারের বইতে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ দুটোর সাথে একসাথে এইচএসসি নাই। বইতে দেওয়া আছে কেন্দ্রীয়করণ বিকেন্দ্রীয়করণ একসাথে, কিন্তু আলাদাভাবে যদি থাকে তাহলে অ্যান্সার হবে না। একসাথে থাকলে, যদি অপশনে থাকতো কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীয়করণ একসাথে হতো তাহলে ওইটা অ্যান্সার হতো না। যেহেতু বিকেন্দ্রীয়করণটা আলাদাভাবে দেওয়া হয়েছে, সেটাকে নীতিটাকে আমরা অর্ধেকটা প্রদর্শন করছি, এই কারণে এটা কি হয়ে গেছে, এটাই অ্যান্সারটা হবে বিকেন্দ্রীয়করণ। বুঝতে পারছি স্যার? জি স্যার। আচ্ছা, আর কোনটা সমস্যা আছে এখানে? তারপরে প্রশ্নটা 4 নাম্বার তো বলছি, 5 নাম্বার প্রশ্নটা দেখেন, অ্যান্সার দেখেন 5 নাম্বার। ফরাসি কি হবে? ফরাসি হবে। ফরাসি হবে, ঠিক আছে। তারপরে 6 নাম্বার, 6 নাম্বার কি হবে? আদেশের ঐক্যনীতি। আদেশের ঐক্যনীতি, ঠিক আছে। আচ্ছা, আদেশের ঐক্যনীতি। এবার চলে আসেন পরে, তাহলে আমরা পারবো এগুলো। এবার চলে আসি, আমরা আরো কিছু পড়ি, আরো কিছু এমসিকিউ সলভ করি, তাহলে ইজি হবে ব্যাপারটা। হেনরি ফেল কোন দেশে জন্মগ্রহণ করেন? হেনরি ফেল কোন দেশে জন্মগ্রহণ করেন? তুরস্কে। 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 প্রশাসনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি পেল। হেনরি ফেল। হেনরি ফেল। সরি, হেনরি ফেল। আচ্ছা, প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফেল কয়টি মূলনীতি প্রদান করেন? 14টি। হেনরি ফেলের মূলনীতি মানে 14টি, প্রশাসনিক আর ব্যবস্থাপনার যে কোনো ক্ষেত্রে হোক। নিচের কোনটি হেনরি ফেল প্রদত্ত মূলনীতি নয়? পূর্বানুমান। পূর্বানুমান। হেনরি ফেল শিল্পের কাজকে কয় ভাগে ভাগ করছেন? হেনরি ফেল শিল্পের কাজকে কয় ভাগে ভাগ করছেন? 6টি। 6টি। আচ্ছা, একজন কর্মী একটি মাত্র উৎস থেকে আদেশ প্রাপ্ত হবেন, তাকে কি বলা হবে? আদেশের ঐক্যনীতি। আদেশের ঐক্যনীতি। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে নিয়োজিত সকল বিভাগ উপবিভাগ ও কর্মী একই লক্ষ্যে উদ্দেশ্য হবে, এটা কি হবে? এটা কোন নীতি? কেন্দ্রীয়করণ। নির্দেশের ঐক্যনীতি। ঐক্যনীতি। ফরাসি স্পিরিট ডি কর্প, এটার অর্থ কি হবে? একতাই বল। একতাই বল। আচ্ছা, সমবায় সমিতি থেকে আসছে এটা। সমবায় সমিতি একটা নীতি, কিন্তু এটা মূলত হচ্ছে হেনরি ফেল প্রদত্ত। তাহলে আমরা সবাই পারলাম। চ্যাপ্টার 2 এর এমসিকিউ গুলো আমরা একটু সলভ করি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? এফ.ডব্লিউ. টেলর। এফ.ডব্লিউ. টেলর। এফ.ডব্লিউ. টেলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়টি নীতিমালা প্রণয়ন করেন? এফ.ডব্লিউ. টেলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়টি নীতিমালা? 4। 4টি।
চারটি 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 তাহলে আমরা জানি পার্থক্যমূলক পূরণ মজুরি ব্যবস্থা কে প্রবর্তন করেন? এফডব্লিউ টেলর। এফডব্লিউ টেইলর। আচ্ছা, তাহলে আমরা পারতেছি। এদিকে আমরা থাকবো না, আমরা চলে যাই পরবর্তী টপিক যেটা আছে চ্যাপ্টার 2 ইউনিট 3 হরটন স্ট্র্যাটেজি, ব্যবস্থাপনার বিভিন্ন তথ্য বিবিধ। হরটন স্ট্র্যাটেজির প্রবক্তা হচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডেলেডে জন্মগ্রহণ করেন কে? এলটন মেও। জর্জ এলটন মেও হরটন স্ট্র্যাটেজির প্রবক্তা। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? অস্ট্রেলিয়ার অ্যাডেলেডে জন্মগ্রহণ করেন। 1927 সাল থেকে 1947 সাল পর্যন্ত তিনি হার্ভার্ডের শিল্প গবেষণা বিভাগে পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করেন। তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ, তিনি শিকাগোর ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানির হরটন কারখানায় কি করেন? হরটন স্টাডিজটা গবেষণা করেন। হ্যাঁ, এই মিউট করে নেন। তিনি কোথায় হরটন স্টাডিজটা গবেষণা করেন? শিকাগোর ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানিতে। তারপর তিনি কি এই গবেষণার কর্মীদের বা কর্মী দলের উপর কারখানার পরিবেশের বিভিন্ন প্রভাব নিয়ে কাজ করেন। এলটন মেওকে কি বলা হয়? মানব সম্পর্ক বা হিউম্যান রিলেশন মতবাদের জনক বলা হয়। অর্থাৎ হরটন স্ট্যাটিসটা এমন একটা স্ট্যাটিস ছিল বা গবেষণাটা এরকম ছিল, একটা কারখানাতে শিকাগোর ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানির কারখানায় শ্রমিকদের এমন গবেষণা করছিলেন। উনি গবেষণার মূল বিষয়টা ছিল হচ্ছে হঠাৎ করে কোনো কিছু যদি প্রভাব ফেলে তাহলে এটা খারাপ প্রভাব ফেলে, কিন্তু এটা ধীরে ধীরে করলে কখনো প্রভাব ফেলে না। তিনি হচ্ছে আলো দিয়ে গবেষণা করছিলেন। একটা কারখানার আলো প্রথম দিন হচ্ছে 10% কমাবেন, 10% কমানোর পরে তারপরের দিন, তারপরে কিছুদিন পর পরবর্তী সপ্তাহে আরো 10% কমায় দিবেন। তাদেরকে এটাতে অভ্যস্ত করবেন। তার পরবর্তী সপ্তাহে আরো 10% কমায় দিবেন। এবার কমাইতে কমাইতে এক সময় গিয়ে তিনি 50% আলো কমায় দিচ্ছেন। অর্থাৎ 50% কম আলোতেও কি কর্মীরা তাদের আগের মতোই কাজ করতে পারছে। অর্থাৎ তার মানে কি এখানে তার কোনো প্রভাব ফেলে নাই। কিন্তু হঠাৎ করে যদি 50% আলো কমিয়ে দেওয়া হতো তাহলে কি কর্মীরা কাজ করতে পারতো না, কারণ তারা কি এটার সাথে অভ্যস্ত ছিল না। তো আস্তে আস্তে যখন কাজটা করা হয়েছে কর্মীরা ওইটার সাথে অভ্যস্ত হয়ে গেছে, তারা এটা টের পায় নাই যে আলোটা কমতেছিল, কারণ তারা কি তাদের মতোই মনে করছিল আলো একটু কমতেই পারে, ওই কাজ করে যাচ্ছিল। এটাকে বলা হচ্ছে কি হরটন স্টাডিজ। কোনো কাজকে একবারে নিচে নামানো যায় না, ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসতে হয়। কারণ কোনো গাড়ি যদি হঠাৎ করে ব্রেক করে গাড়ি কি উল্টে যাবে না? ধীরে ধীরে ব্রেক করলে কি উল্টাবে না। বুঝতে পারছেন স্যার হরটন স্ট্র্যাটেজি? হরটন স্ট্র্যাটেজিটা কি বোঝা গেছে আপনাদের? জি স্যার। আচ্ছা, এবার চলে আসি ব্যবস্থাপনা স্তর। উচ্চ, মধ্য, নিম্ন তিনটা স্তর আছে। উচ্চ স্তরে কারা থাকে দেখেন? পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, সচিব, সাধারণ ব্যবস্থাপক। জিএম যারা আছে তারা কি উচ্চ স্তরে থাকেন? প্রথম 4 জন ব্যক্তি হচ্ছে উচ্চ স্তরে থাকেন ব্যবস্থাপনার। হচ্ছে মধ্য স্তরে কারা থাকে দেখুন? মধ্য স্তরে কারা থাকে? উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক, শ্রমিক কর্মী ব্যবস্থাপক, বিভিন্ন বিভাগীয় ব্যবস্থাপক যারা আছেন তারা হচ্ছে মধ্য স্তরের। নিম্ন পর্যায়ে ব্যবস্থাপক হচ্ছে ফোরম্যান, সুপারভাইজার, শ্রমিক কর্মচারী ইত্যাদি। ফোরম্যান, সুপারভাইজার, শ্রমিক কর্মচারী ইত্যাদি লোকজন কোথায় থাকেন? নিম্ন স্তরে থাকেন। প্রশ্নে আসতে পারে নিচের কোনটি উচ্চ স্তরের ব্যবস্থাপনা, অথবা নিচের কে নিম্ন স্তরের ব্যবস্থাপক, এইভাবে প্রশ্ন আসতে পারে। ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা একটু পড়ুন। যদি এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, তারপর পার্থক্যটা একটু পড়ে রাখুন আপনারা। স্যার এখান থেকে রিটেনে কিভাবে কোশ্চেন আসতে পারে একটু বলেন ভাই স্যার। এখানে রিটেনে যদি প্রশ্ন আসে বলতে পারেন। আমি রিটেন প্রশ্ন সামনে আপনাদের আছে, আমি আলোচনা করবো আজকে রিটেন নিয়ে একটু কথা বলবো। প্রশাসন ও ব্যবস্থাপনা কি আছে,
ওইখানে দেখেন কি কি আছে, এটা জাস্ট পার্থক্য করেন, প্রশ্ন আসার সম্ভাবনা নেই। আর রিটেনে বলতে পারে প্রশাসন ও ব্যবস্থাপনা পার্থক্য লিখো, তাহলে এখান থেকে 4টা পার্থক্য লিখে দিলে হবে। স্যার আমরা পরবর্তী টপিকে যাচ্ছি, ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান। ব্যবস্থাপনা কলা বিজ্ঞানের সংমিশ্রণ। ব্যবস্থাপনা সার্বজনীন, হ্যাঁ ব্যবস্থাপনা সার্বজনীন। একটি পরিবার, রাষ্ট্র, ব্যবসায়ী সংগঠন, যে কোনো জায়গায় ব্যবস্থাপনা লাগে, কোনো না কোনো ভাবে ম্যানেজ করতে হয় সবকিছু। তার মানে কি প্রত্যেকটা জায়গায় একটা ব্যবস্থাপনার প্রয়োগ আছে। সো এই ক্ষেত্রে আমরা কি বলবো, ব্যবস্থাপনা সার্বজনীন। এই কথাটি কে বলেছেন? সক্রেটিস, বিশিষ্ট দার্শনিক সক্রেটিস এই কথাটি বলেছেন, ব্যবস্থাপনা সার্বজনীন। উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা, আর নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে কি আপনার প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যাবলী পরিচালিত হয়। সো আমরা এটাকে কি বলবো, উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা। আপনার কোনো না কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখেই কি আপনার প্রতিষ্ঠানের সামগ্রিক বা যাবতীয় কার্যাবলী পরিচালনা হয়। তো এটাকে আমরা কি বলি, উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা। উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার জনককে পিটার এফ ড্রাকার, এটা মনে রাখতে হবে। উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার জনক হচ্ছে পিটার এফ ড্রাকার। বাংলাদেশের ব্যবস্থা উন্নয়নের সংস্থাগুলো দেখেন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হচ্ছে বিপিএটিসি, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, তারপর হচ্ছে আইপিএম, ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট, বিআইবিএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, বিআইএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এনআইপিএ, নিপা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই তথ্য কণিকাগুলো খুবই গুরুত্বপূর্ণ, পড়তে হবে প্রত্যেকটা। বলে দিচ্ছি, ম্যানেজমেন্ট শব্দটি ইতালীয় ম্যানেজার শব্দ থেকে এসেছে। ম্যানেজার শব্দের অর্থ কি, টু ট্রেন আপ দ্য হর্সেস। ম্যানেজমেন্ট শব্দের অর্থ হলো টু হ্যান্ডেল। ম্যানেজমেন্ট ইকুয়াল ম্যান, ম্যানেজ প্লাস ম্যান প্লাস টি, টেক ফুললি। আমরা একটু আগে এটা পড়ছি আগেও। 6M এর প্রবক্তা জর্জ আর টেরি। বেবিলনীয় সভ্যতা ব্যবস্থাপনার চিন্তাধারা নিয়মকানুন প্রবর্তিত হয় চৈনিক সভ্যতায় দরকার নাই। শিল্প বিপ্লবকালীন সময় 1750 থেকে 1850 সাল পর্যন্ত সময়কে আমরা কি বলি, শিল্প বিপ্লবকালীন সময়। গ্রিক সভ্যতায় ব্যবস্থাপনা গণতান্ত্রিক ব্যবস্থাপনার উন্নয়ন ঘটে। গ্রিক সভ্যতায় গণতান্ত্রিক ব্যবস্থাপনার উন্নয়ন ঘটে। ইমাম গাজ্জালি 1100 খ্রিস্টাব্দে কি করেন, নাসিহত আল মুলক গ্রন্থটি রচনা করেন। লুকা পেসিওলি 1493 সালে দুতরফা দাখিলা পদ্ধতির প্রবর্তন করেন। কি একটা বই লিখেছেন, বইয়ের নামটা হচ্ছে কি, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়া প্রপোর্শনালিটা। থমাস মোর 1500 খ্রিস্টাব্দে ব্যবস্থাপনা উন্নয়নে কি ইউটোপিয়া গ্রন্থ রচনা করেন। এফডব্লিউ টেলর প্রথম বই শপ ম্যানেজমেন্ট, আর প্রধান বই হচ্ছে কি প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হচ্ছে হেনরি ফেওল, তো হচ্ছে তার বইগুলো হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডাস্ট্রিয়াল জেনারেল, হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যবস্থাপনা নীতি পদ্ধতি তাত্ত্বিক বিশ্লেষণ করেন কে, হেনরি ফেওল। হেনরি ফেওল ব্যবস্থাপনার ক্ষেত্রে অনুসরণের কয়টি মূলনীতি উল্লেখ করেন, 14টি। ব্যবস্থাপনার প্রাথমিক উদ্দেশ্য কি, মুনাফা অর্জন উন্নয়ন। ব্যবস্থাপনার স্তর কয়টি, 3টি। উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনার কোন ধরনের দক্ষতা বেশি প্রয়োজন, ধারণাগত চিন্তনীয় কাজ দক্ষতা বেশি প্রয়োজন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নার্থ। উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনার কোন ধরনের দক্ষতা বেশি প্রয়োজন, তাহলে অ্যান্সার হবে কি, ধারণাগত ও চিন্তনীয় কাজও দক্ষতা বেশি প্রয়োজন। নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনার জন্য কোনটি বেশি প্রয়োজন, শারীরিক ও পদ্ধতিগত কৌশল। নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনার জন্য কোনটি বেশি প্রয়োজন, শারীরিক ও পদ্ধতিগত কৌশল। সকল পর্যায়ের
জন্য সমানভাবে কোন দক্ষতা প্রয়োজন? সকল পর্যায়ের জন্য সমানভাবে কোন দক্ষতা প্রয়োজন বলুন? হিউম্যান স্কিলটা বেশি প্রয়োজন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য এফডব্লিউ টেইলর। টেইলরের জন্ম মৃত্যু সাল লাগবে। দ্য বেস্ট ম্যানেজমেন্ট ইজ এ ট্রু সায়েন্স, এটা কে বলছেন? এফডব্লিউ টেইলর। ম্যানেজমেন্ট ইজ দ্য পার্ট অফ সোসাইটি, পিএফ ডাকার। পিটার এফ ডাকার দরকার আছে, এটা লাগবে। ক্ষমতা উৎস সম্পর্কে মতবাদ দেন জেমস স্টুয়ার্ট। এফডব্লিউ টেইলর গুরুত্ব দিয়েছেন উত্তম তত্ত্বাবধানের উপর। ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনশক্তি। ব্যবস্থাপনার সংগঠনের ব্যবস্থাপকের 3 ধরনের দক্ষতা থাকা প্রয়োজন: ধারণাগত, মানবিক ও কারিগরি। হর্টন স্ট্র্যাটেজির প্রবক্তাকে? অ্যানসার করুন। হর্টন স্ট্র্যাটেজির প্রবর্তককে? এলটন মেও। এলটন মেও। মেও মনে করে আবার বিড়ালের শব্দ করবেন না। জি জি। হর্টন স্ট্র্যাটেজি কোন কোম্পানিতে করা হয়েছিল? হর্টন স্ট্র্যাটেজিটা কোন কোম্পানিতে করা হয়েছিল? হর্টন স্ট্র্যাটেজিটা কোন? ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানি। ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানি, ঠিক আছে। নিচের কে প্রথম সারি ব্যবস্থাপক? প্রথম সারি ব্যবস্থাপক? ব্যবস্থাপক পরিচালক। না না, প্রথম সারি হচ্ছে নিম্ন পর্যায়। সারি মানে হচ্ছে প্রথম সারি মানে হচ্ছে নিম্ন পর্যায়। প্রথম সারি হচ্ছে নিম্ন পর্যায়। সুপারভাইজার। হ্যাঁ, সুপারভাইজার। যদি বলা হয় তৃতীয় সারি তাহলে হবে কি? উচ্চ পর্যায়। আর পর্যায় বললে প্রথম পর্যায়টা কি? উচ্চ স্তর। আর যদি সারি বলা হয় তাহলে নিম্ন স্তর হবে। বুঝতে পারছি? জি স্যার। নিচের কে উচ্চ স্তরের ব্যবস্থাপক? ব্যবস্থাপনা পরিচালক। বিভাগীয় ব্যবস্থাপক হচ্ছে মধ্যস্তরের ব্যবস্থাপকে আসবে। ব্যবস্থাপনা পরিচালক, আমি একটা চার্ট দেখাছিলাম, উপরে একটা চার্ট ছিল, আপনার ওই চার্টটা পড়ে ফেলবেন। আমরা পারবো, আমরা ওই দিক থেকে চলে যাই। পরবর্তীতে কি আছে? আমাদের রিটেন সম্পর্কে কথা আছে। এবার চ্যাপ্টার 3 ইউনিট 1, এখানে কথা বলছে হচ্ছে রিটেন প্রশ্নের ব্যবস্থা কথা নিয়ে, লিখিত নিয়ে কথা হচ্ছে। রিটেন কিভাবে আসবে? রিটেন প্রশ্নটা আপনারা সবচেয়ে বেস্ট হয়ে রিটেনের জন্য এইচএসসি তে যে বইগুলো পড়ছেন ওইটা প্রতি চ্যাপ্টারের শেষে দেখবেন কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। ওই প্রশ্নগুলো রিটেনের জন্য আসবে। তাহলে হচ্ছে আপনাদের রিস্ক থাকবে না। ওই প্রশ্নগুলো একটু ভালো করে রিভাইজ দিবেন। আর আমাদের লেকচার শিটে যা আছে ওই লেকচার শিটের প্রশ্নগুলো তো পড়বেনই, পাশাপাশি আপনাদের এইচএসসির বইটা একটু ভালো করে ফলো করবেন। তো আপনার রিটেনটা আরো বেশি পরিপক্ক হবে। ব্যবস্থাপনা হলো অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল ব্যাখ্যা করা। আগে কি বলছিলাম? ব্যবস্থাপনা কি? মানবীয় এবং অমানবীয় উপাদানগুলোকে কি করা? একটা পরিচালনা করা। আর অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা কৌশলকে কি বলা হয়? ব্যবস্থাপনা। অর্থাৎ একজন ব্যবস্থাপক কি করবে? বিভিন্ন কৌশল প্রয়োগ করে তার অধস্তন কর্মীদের কাছ থেকে এই কাজটি আদায় করে নেবেন। এই কথাটি একটু গুছিয়ে লিখে দিবেন, তাহলে এটাই কি হয়ে যাবে? ব্যবস্থাপনা হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটি কৌশল। ব্যবস্থাপক যাই করেন তাই ব্যবস্থাপনা ব্যাখ্যা করা। ব্যবস্থাপক কি করেন? আগে ব্যবস্থাপনার সংজ্ঞা দিবেন, তারপরে ব্যবস্থাপকের সংজ্ঞা দিবেন। ব্যবস্থাপক কি করেন? সংগঠনের সকল কাজ তদারকি করেন, তাকে কি বলা হয়? ব্যবস্থাপক বলা হয়। তারপর লিখবেন ব্যবস্থাপক কি কি করেন, তারপরে লিখবেন ব্যবস্থাপনা তাই একজন ব্যবস্থাপক এইসব কাজ করে থাকেন। ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া। হ্যাঁ, ব্যবস্থাপনা কি? অলওয়েজ চলতে থাকে। প্রতিষ্ঠানের কাজগুলো সারা জীবনে কি? রেগুলারলি চলতে থাকবে। তো ওই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে প্রয়াসটা আছে এটাকে কি বলা হয়? চলমান প্রক্রিয়া। অর্থাৎ আজীবন চলতে থাকবে, একটার পর একটা কাজ সামনে আসবে, আপনি সেগুলো সমাধান করবেন। হেনরি ফিওল আধুনিক ব্যবস্থাপনা জনক বলা হয় কেন? আগে বলবেন হেনরি ফিওল কে ছিল? হেনরি ফিওল কি করছেন? তিনি ব্যবসায়ের কাজকে 5টি ভাগ, ব্যবস্থাপনার কাজকে 5টি ভাগে ভাগ করছেন, শিল্পের কাজকে 6টি ভাগে ভাগ করছেন।
তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে হচ্ছে 14টি মৌলিক নীতির প্রণয়ন করছেন। এই কারণে ব্যবস্থাপনার আধুনিক জনক বলা হয়, আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় হেনরি ফেলকে। এফ.ডব্লিউ. টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? তিনি সর্বপ্রথম ব্যবস্থাপনার ক্ষেত্রে বৈজ্ঞানিক রীতিনীতির প্রবর্তন করেন। তিনিই বলেন ব্যবস্থাপনা থেকে কম খরচে ও সর্বোত্তম ভাবে অধিক উৎপাদন করা যায়, এবং তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে বৈজ্ঞানিক 4টি নীতির প্রবর্তন করেন, যার কারণে তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলে 4টি নীতি লিখে দিবেন। রবার্ট ওয়েনকে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? তিনি কি কারখানায় শ্রমিকদের মজুরি, শ্রমিকদের কাজের ধরন নিয়ে আলোচনা করেন বিধায় তাকে কি শ্রমিক কর্মীর ব্যবস্থাপনার জনক বলা হয়। ব্যবস্থাপনা চক্র বলতে কি বোঝায়? ব্যবস্থাপনার কাজগুলোকে একটা চক্রাকারে আবর্তিত হওয়াকে বলে ব্যবস্থাপনা চক্র। এটা ধারাবাহিক চক্র লিখে দিবেন। পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, তারপর হচ্ছে কি নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। তার বলে নিয়ন্ত্রণের পরে আবার পরিকল্পনা দিয়ে কাজগুলো চলতে থাকে চক্রাকারে, এইখানে বলা হয় ব্যবস্থাপনা একটি চক্র। আমার বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে, আমরা ওইগুলো পড়ে ফেলছি। আমরা আজকে এখন শুধু রিটেন নিয়ে কথা বলবো। ব্যবস্থাপনা বিজ্ঞান ও কলার সমন্বিত রূপ ব্যাখ্যা করো। ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক বৈজ্ঞানিক উপায় রয়েছে, তো এই কারণে এটা কি বিজ্ঞান। আর এখানে কি আমার নিজস্ব কোনো নৈপুণ্য প্রয়োগ করার সুযোগ রয়েছে, সৃজনশীলতা প্রয়োগ করার সুযোগ রয়েছে, এখানে এটা কি হবে? কলা হবে। এখানে ব্যবস্থাপনা একটি বিজ্ঞান ও কলার সমন্বিত রূপ। ব্যবস্থাপনা সার্বজনীন ব্যাখ্যা করো। এই যে আমি আগে বললাম ব্যবস্থাপনা প্রত্যেকটা জায়গায় বিরাজমান, প্রতিটা ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান, প্রত্যেকটা জায়গায় কি ব্যবস্থাপনা বিদ্যমান আছে। কেউ না কেউ কোনো না কোনো কাজ ব্যবস্থাপনার অধীনে করতেই হচ্ছে। সেই কারণে কি বলা হচ্ছে? ব্যবস্থাপনা সার্বজনীন। আর এই কথাটা সক্রেটিস বলে দিয়েছেন, এই নামটা লিখে দিবেন, তাহলে আপনার প্রশ্নের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাবে। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। হ্যাঁ, ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। এখানে কি সামাজিক বিভিন্ন উপাদান জড়িত, ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, এজেন্সি, ভোক্তা ইত্যাদি প্রতিষ্ঠান জড়িত। এই কারণে আমরা বলবো কি ব্যবস্থাপনা একটি সামাজিক উপাদান। এখানে সামাজিক অনেকগুলো উপাদানেরও প্রয়োগ ঘটে। বাংলাদেশের প্রেক্ষাপটে কি ব্যবস্থাপনা একটা পেশা? অবশ্যই পেশা নয়। এই যে দেখেন, পুরোপুরি পেশা হিসেবে আখ্যায়িত করা যায় না, কারণ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু শর্ত থাকে, পেশা হিসেবে কিছু শর্ত লাগবে। এই শর্তগুলো আপনার এইচএসসির বইতে খুব সুন্দর দেওয়া থাকে। বিশেষায়িত প্রতিষ্ঠান থাকবে, তারপর হচ্ছে কি এটার জন্য কি আলাদা একটা স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান থাকবে, আলাদা ডিগ্রি থাকবে। এই ডিগ্রি এবং স্বীকৃত প্রতিষ্ঠান আমাদের দেশে নেই। সো এই কারণে ব্যবস্থাপনা একটি পেশা নয়। যোগাযোগ দক্ষতা একজন ব্যবস্থাপকের কেন প্রয়োজন? এটা কেন প্রয়োজন আপনারা জানেন, কারণ যোগাযোগ ছাড়া কিছু হয় না। যোগাযোগ প্রতিষ্ঠানের প্রাণ, যোগাযোগ ছাড়া প্রতিষ্ঠান চলবে না। সেই কারণে একজন ব্যবস্থাপকের মূল দক্ষতা কি? যোগাযোগ দক্ষতা। তারপরে স্যার চলে আসি ব্যবস্থাপকের মুখপাত্রের ভূমিকা ব্যাখ্যা করে। আমি বলছি ব্যবস্থাপকের প্রতিষ্ঠানের অনেক জায়গায় উপস্থিত হতে হয়, অর্থাৎ প্রতিনিধি যেটা, এটাই মুখপাত্র। প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করতে হয় অনেক জায়গায়। তো এই ক্ষেত্রে ব্যবস্থাপক মুখপাত্রের ভূমিকা পালন করেন। প্রতিষ্ঠানের অনেক কথা বলতে হয়, অনেক ডিসিশন নিতে হয়। ব্যবস্থাপককে মোহনীয় ব্যক্তিত্ব হতে হয় কেন? ব্যবস্থাপককে মোহনীয় ব্যক্তিত্ব হতে হয় এই কারণে, হচ্ছে একজন ব্যবস্থাপক যদি আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন না হয়, তাহলে তাকে ব্যবস্থাপক হিসেবে মানুষ মানবে না। তো তাকে পার্সোনালিটি সম্পন্ন হতে হয়। আজকের শেষ ইউনিট, চ্যাপ্টার 3, ইউনিট 3, ব্যবস্থাপনা নীতি কেন প্রয়োজন? ব্যবস্থাপনার নীতি অবশ্যই প্রয়োজন। প্রতিটা কাজ, প্রতিটা প্রতিষ্ঠান সবকিছু কোনো না কোনো নীতির উপর দাঁড়িয়ে আছে। তো ব্যবস্থাপনাকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তো এই ক্ষেত্রে নীতি প্রয়োজন। তো এই কারণে ব্যবস্থাপনার আবশ্যক প্রয়োগের জন্য ব্যবস্থাপনার নীতি প্রয়োজন, এভাবে লিখে দিবেন। ব্যবস্থাপনার নির্দেশনা নীতি ব্যাখ্যা করো। প্রতিষ্ঠানের পূর্ব পরিকল্পনা প্রদত্ত নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দানকে কি বলা হয়? নির্দেশনা নীতি। প্রতিষ্ঠানের সকল বিভাগ, উপবিভাগ, ব্যক্তির সমবেত প্রচেষ্টাকে একসাথে এগিয়ে নেওয়ার যে কৌশলটা, সেটাকে কি বলা হয়? নির্দেশনা নীতি বলা হয়। আদেশের ঐক্য নীতি ও নির্দেশনা ঐক্য নীতি পার্থক্য লিখো। আদেশের ঐক্য নীতি হচ্ছে একজন ব্যক্তির বা একজন কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন আদেশদাতা থাকবেন, তাকে কি বলা হয়? আদেশের ঐক্য নীতি। আর নির্দেশনা ঐক্যটা হচ্ছে কি প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত পরিকল্পনা বা নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করাকে কি বলা হয়? নির্দেশনা ঐক্য বলা হয়। এর মধ্যে পার্থক্য কি আছে? আদেশ ঐক্য হচ্ছে অধস্তনের কাজ, আর নির্দেশনা ঐক্য হচ্ছে নির্দেশ দান বা কাজের সমন্বয়টা।
এবার কর্তৃত্ব দায়িত্বের ভারসাম্য বিধান করতে হয় কেন? কারণ কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে যদি ভারসাম্য না থাকে তাহলে কি কাজটা প্রকৃত হবে না। এখন আমাকে দায়িত্ব দিয়েছে, আমার হাতে আপনি 1000 টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু আমাকে বললেন 10,000 টাকার বাজার করে নিয়ে আসার জন্য, তাহলে কি আর কর্তৃত্ব এবং দায়িত্বটা কি এখানে হইলো? ভারসাম্য আছে এখানে বাজার এবং টাকার? না, আমাকে যদি 10,000 টাকা দিয়ে বলেন 10,000 টাকার বাজার করতে, তাহলে ভারসাম্য আসবে। অর্থাৎ কর্তৃত্ব দায়িত্বের ক্ষেত্রে ভারসাম্যটা এমনই, অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে 3টা বিভাগ সামলানোর জন্য, কিন্তু আপনার ক্ষমতা আছে মাত্র 1টা বিভাগ সামলানোর মতো, তাহলে আপনি কি 3টা বিভাগ সামলাতে পারবেন? পারবেন না। এটাকে বলা হচ্ছে কর্তৃত্ব দায়িত্বের ভারসাম্য বিধান করার নীতি। ব্যবস্থাপনায় শৃঙ্খলা নীতি বলতে কি বোঝানো হচ্ছে? শৃঙ্খলা বলতে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে স্থাপন এবং উপযুক্ত কাজ উপযুক্ত ব্যক্তির উপর অর্পণ করা, তাহলে সেটা কি হবে? শৃঙ্খলা। এখন ধরেন আমরা কেউ ক্রিকেট ভালো পারি না, এখন আমাদেরকে যদি বাংলাদেশের অধিনায়ক হিসেবে নিযুক্ত করে দেওয়া হয় ক্রিকেট দলে, তাহলে কি হবে? হবে না। ওইটার জন্য পারফেক্ট কে? মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তারাই। অর্থাৎ উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দেওয়া এবং উপযুক্ত স্থানে স্থাপন করা, ওইটাকে কি বলা হয়? শৃঙ্খলা নীতি বলা হয়। হেনরি ভ্যালে পারিশ্রমিকের নীতি ব্যাখ্যা করো। পারিশ্রমিকের নীতি মানে কি? প্রতিটা কাজের বা পরিশ্রমের ন্যায্য বা উপযুক্ত পরিশ্রম বা প্রত্যাশিত পরিশ্রম প্রদান করাকে কি বলা হয়? পারিশ্রমিকের নীতি বলা হয়। তারপরে স্যার কি আছে? ব্যবস্থাপনা ব্যতিক্রমের নীতি সম্পর্কে ধারণা দাও। এটা জাস্ট পড়ে নেবেন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিমালা কয়টি ও কি? এই যে 4টি, এই 4টি খুবই গুরুত্বপূর্ণ। যদি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বুঝো, তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সংজ্ঞাটা দিয়ে এই 4টি নীতি দিয়ে দিবেন, তাহলে অ্যান্সার একই হয়ে যাবে। 1 নম্বর, গতানুগতিক হাত ধরে পদ্ধতি পরিবর্তে প্রতিটি কাজে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা। বৈজ্ঞানিক পদ্ধতিতে কর্মী নির্বাচন। তারপর হচ্ছে কি প্রশিক্ষণ দান ও তাদের উন্নয়ন। ব্যবস্থাপনা কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও প্রতিষ্ঠা। ব্যবস্থাপনা কর্মীদের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের সুষ্ঠু বন্টন। এখন দেখুন এই প্রশ্নগুলো পারেন কিনা দেখেন। অন্যকে দিয়ে কাজ করে আদায় করিয়ে নেওয়াকে কি বলেন? ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা স্যার। ব্যবস্থাপনা। অল্প কম খরচে ও স্বল্প খরচে কাজ করার সামর্থ্যকে কি বলেন? দক্ষতা। দক্ষতা। নিচের কোনটি একজন ব্যবস্থাপকের তথ্যমূলক ভূমিকা? নিচের কোনটি একজন ব্যবস্থাপকের তথ্যমূলক ভূমিকা? মধ্যস্থতাকারী ভূমিকা। মধ্যস্থতাকারী ভূমিকা। তারপর চলে আসেন কি আছে? না, তথ্যমূলক ভূমিকা মুখপাত্রের ভূমিকা, মধ্যস্থতাকারী ভূমিকা হবে না, মুখপাত্রের ভূমিকা। তারপর চলে আসি স্যার ব্যবস্থাপনার 6M এর প্রবক্তাকে। 6M। টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন। টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন। টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন। তারপর চলে আসি ব্যবস্থাপনার ক্ষেত্রে বিবেচ্য 4P এর অন্তর্ভুক্ত নয় কোনটি? প্রসেস। 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 ওয়েলথ অফ নেশনস বইটির লেখক কে? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ, ঠিক আছে। সামরিক অভিজ্ঞতাকে ব্যবস্থাপনায় ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন কে? সামরিক অভিজ্ঞতাকে ব্যবস্থাপনায় ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করার কে? হ্যারিংটন এমারসন। এটা অ্যান্সারটা হবে হ্যারিংটন এমারসন। সামরিক অভিজ্ঞতাকে ব্যবস্থাপনায় ব্যবহারের উপর গুরুত্ব আরোপ প্রদান করেন হচ্ছে হ্যারিংটন এমারসন। পোস্ট করবে প্রবক্তাকে? লুথার গুলিক। লুথার গুলিক, ঠিক আছে। ব্যবস্থাপনার কোন স্তরে ধারণাগত দক্ষতা বেশি প্রয়োজন? উচ্চ স্তরে। ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক নয় কোনটি? ব্যবস্থাপনা শুধু বিজ্ঞান। ব্যবস্থাপনা শুধু বিজ্ঞান, ঠিক আছে। পোস্ট করবে এস দ্বারা কি নির্দেশ করে? পোস্ট করবে এস। স্টাফিং।
স্টাফিং 14টি। নিচের কোনটি হেনরি ফেওয়াল প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতি? পারিশ্রমিক। 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 ব্যবস্থাপনা জ্ঞানের একটি পৃথক শাখা কে বলেছেন? সক্রেটিস। না, না না, হেনরি ফেওয়াল। হেনরি ফেওয়াল। হেনরি ফেওয়াল। ফরাসি স্পেড ডি কর্পস শব্দটি অর্থ কি? একতাই বল। একতাই বল। হেনরি ফেওয়ালের মতে শিল্পের কাজ নয় কোনটি? বাণিজ্যিক। বিপণন। ফ্রেডারিক উইনস্লো টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কয়টি নীতিমালা প্রণয়ন করেন? একতাই বল। 4টি। নিচে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সমালোচনার দরকার নেই। পার্থক্যমূলক ফোরন মজুরি প্রথার প্রবর্তন করেন কে? এফ.ডব্লিউ. টেলর। প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বইটির লেখক কে? এফ.ডব্লিউ. টেলর। নিচের কে প্রথম সারির ব্যবস্থাপক? প্রথম সারির ব্যবস্থাপনা পরিচালক। কারখানা সুপারভাইজার। আমি বলছি প্রথম সারি মানে হচ্ছে নিম্ন স্তর। প্রথম সারি মানে হচ্ছে নিম্ন স্তর। উচ্চ স্তরের ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক নয় কোনটি? মানসিক শ্রম বেশি প্রয়োজন। উচ্চ স্তরের ব্যবস্থাপকদের করণিক দক্ষতা বেশি প্রয়োজন। এটা হচ্ছে সঠিক নয়, তাদের মানসিক দক্ষতা লাগবে, কারণ চিন্তা শক্তিটা লাগে। অ্যান্সার হবে ডি। অ্যান্সার হবে ডি বা ঘ। একটি সামগ্রিক উদ্দেশ্যের আলোকে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ, উপবিভাগ ও কর্মীদের কার্যক্রম পরিচালনাকে কি বলে? এমবিও। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা উদ্ভাবক কে? পিটার ড্রাকার। পিটার এফ ড্রাকার। কোন বিষয়ে সম্পর্কে সুসংবদ্ধ সুসংগঠিত জ্ঞান বেশি বলে? কি বলে? কোন বিষয়ে সম্পর্কে বিজ্ঞান। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পারি। আমি যে আজকে যে স্লাইডটা দিয়েছি ওইটা আমি রাজন ভাইকে দিয়ে দিব। রাজন ভাই আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন। স্যার জি, কোশ্চেন বলেন। আপনি কারো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন, যে কারো কোশ্চেন থাকলে। স্যার এখানে না স্যার, অন্য অন্য জ্ঞান থেকে করা যাবে স্যার, মানে অন্য অধ্যায় থেকে, মানে জি 5 থেকে। বলেন। রংপুর ইলিশ ঢাকায় এনে বিক্রি করলে এটা কোন ধরনের উপযোগ হবে স্যার? এটা স্থানগত উপযোগ। স্যার বিক্রি করলেও স্থানগত, এখানে সত্যগত মানে হতে পারে। সত্যগত উপযোগ সৃষ্টি করা, বিক্রির মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে রংপুর থেকে ইলিশটা ঢাকায় আসার কথা বলা হয়েছে, তাহলে কি হবে? ও এখানে তো পরিবহনের কথা উল্লেখ আছে। এখানে বলছে মানে রংপুরের ইলিশ ঢাকায় এনে বিক্রি করার কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে স্যার? তাহলে এখানে সত্যগত উপযোগ। অপশনে কি সত্যগত আছে না? জি আছে স্যার, সেটা বলছি স্যার। তাহলে অ্যানসার সত্যগত হবে। যেহেতু পরিবহন কথাটি উল্লেখ নাই, তাহলে স্থানগত উপযোগ আমরা দিব না। স্থানগত উপযোগ সৃষ্টি করে পরিবহনের মাধ্যমে। যদি বলা হয়তো পরিবহনে করে ঢাকায় এনে বিক্রি করা, তাহলে হচ্ছে স্থানগত উপযোগ। ঠিক আছে, স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সবাইকে ধন্যবাদ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু হ্যান্ড রেজ করুন। আর কারো প্রশ্ন আছে? হাবিব খান জি, আপনার প্রশ্নটা করুন। হাবিব খান, আপনার কি কোনো প্রশ্ন আছে? স্যার আর কারো বোধহয় কোনো প্রশ্ন নাই, তো স্যার আপনি শেষ করতে পারেন স্যার। আচ্ছা স্যার, রাজন ভাই ধন্যবাদ। আপনাদেরকেও আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন, আর একটু ভালো করে পড়াশোনা করবেন। অ্যাডমিশনের সময় চলে আসছে, সো অ্যাডমিশনে একটু ভালো করতে হলে পড়াশোনা করতে হবে, এটা আমরা সবাই জানি। তো ওই জিনিসটা মাথায় রেখে আমরা পড়াশোনা করব। প্রত্যেকের বাসায় একটু বেশি বেশি পড়াশোনা করব, স্পেশালি বাইরের সময় না দিয়ে, যেহেতু কথা বলার সময় আজকে একটু সময় আছে। রাজন ভাই, তাহলে কি আমি কথা বলতে পারি 2-3 মিনিট? জি ভাইয়া, বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আপনার অ্যাডমিশনের সময়টা হচ্ছে এমন একটা সময়, যদি এখন এই সময়টা নিজের সাথে ফাঁকি দেন, আজীবন এটা ভোগ করে যাবেন।
এখন যদি আপনি ভালো কোনো জায়গায় চান্স পান, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি সব পাবলিক ইউনিভার্সিটিতে, আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। ওই লাইফটার জন্য হলে আপনার পড়াশোনা করতে হবে। আর পড়াশোনার কোনো ওয়ে নাই বা কোনো শর্টকাট কোনো ওয়ে নাই, পড়াশোনার একটাই ওয়ে আছে, বেশি পরিশ্রম করা। সো যে যত বেশি পরিশ্রম করতে পারে সে তত সফল হবে। সো আমি মনে করবো আপনারা একটু বেশি পরিশ্রম করবেন, একটু সফল হতে চান যদি জীবনে, তাহলে পরিশ্রমটা একটু বেশি করবেন, বাসায় পড়াশোনা করবেন। আপনাদের জন্য প্রচুর পরিশ্রম করছে রাজন ভাই তথা ব্যাকবোনের পুরো পরিবার, কারণ আপনাদের জন্য এই সকালবেলা ক্লাস মনিটরিং করা, ক্লাস করানো, এটা পুরোটাই আপনাদের জন্য করা হচ্ছে। কারণ আপনাদের জন্য করা মানে কেন, আপনারা যেন একটু ভালো কিছু করতে পারেন, ভালো কোনো জায়গায় যেতে পারেন, জাস্ট এতটুকুর জন্যই। ওনাদের নিজেদের বলতে কিছু নাই, আপনারা সফল হলে আমরা সফল। আমরা যারা পড়াচ্ছি আমরা বলতে পারবো না আমাদের এই স্টুডেন্ট গুলো চান্স পেয়েছে, ওরা ভালো করছে। তো ওই জিনিসটা মাথায় রেখে একটু পড়াশোনা করুন, আর আপনার নিজের প্রতি গুরুত্ব দেন, নিজেকে সময় দেন। এই পড়াশোনাটা শুধু আপনার কাছেই যাবে, কারণ কি আপনার ফ্যামিলি কি সেটি বহন করবে, বা আপনি ভবিষ্যতে কি সেটার ফল ভোগ করবেন। সো আমার সাজেশন থাকবে আপনি একটু ভালোভাবে পড়াশোনা করুন, নিজেদের দিকে খেয়াল রাখবেন। এখন পরিস্থিতি খারাপ, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে বাইরে কম যাওয়াটাই বেটার, বাসায় বসে পড়াশোনা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। রাজন ভাই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনিও স্যার, আপনি আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের প্রতি একটু যত্ন রাখবেন স্যার। ওকে, ধন্যবাদ স্যার। অবশ্যই।